ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে চালু হয়েছে রেকর্ড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে ওকে। আমি প্রথম ক্লাস আমি নিয়েছিলাম আপনাদের সাথে নাকি? আচ্ছা ঠিক আছে। আজকে আমার সাথে শেষ আন্তর্জাতিক, বিশেষ করে এম্পিরিক্যাল ইস্যু নিয়ে লাস্টে একটু বলিয়েন। সময় পাবো না মনে হয়। তারপর এগুলো নিয়ে আপনাদের সাথে তো যথেষ্ট আলোচনা হয়েছে, তাই না? এম্পিরিক্যাল ইস্যু নিয়ে বা যে যে যতগুলো ইস্যু নিয়ে আমরা কথা বলি না কেন, সবগুলো নিয়ে তো আমরা কথা বলছি। দেখেন, আন্তর্জাতিকে আহ, সমস্ত কিছুর মূল মন্ত্র হচ্ছে আপনার কনসেপ্ট কত বেশি ক্লিয়ার, আপনি কত জটিল জিনিসকে কত সহজে স্বাচ্ছন্দ্য উপস্থাপন করতে পারেন। এটা টিচারকে আকর্ষণ করবে। কারণ আন্তর্জাতিকের তো কোনো শেষ নাই, এটার শুরু আছে শেষ নাই। এজন্য বিশ্ব রাজনীতির যে সমীকরণগুলো আপনি কত সহজে রিলেট করতে পারেন, এটাই কনসেপচুয়াল বলেন, এম্পিরিক্যাল বলেন, প্রবলেম সলভিং বলেন, সব জায়গায় এই ছাপটা থাকে। হয়তো আমরা লেখার সময় তিনটাকে তিনটা প্যাটার্নে কাজ করি, কনসেপ্টটা হয়তো বা টোটালি সংজ্ঞা নির্ভর জিনিস, আর বাকি দুইটা তো কাছাকাছি জিনিস, ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী, দুটোই অলমোস্ট খুব ক্লোজ। তো এই জায়গাগুলোতে এম্পিরিক্যাল ইস্যুতে আপনি কত বেশি জানেন, আপনার ডেপথ কেমন, আপনি তথ্যপাত্রকে কিভাবে ব্যাখ্যা করেন, এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি, এই জায়গাগুলোকে যত স্বচ্ছভাবে, যত বড় জিনিসকে যত সহজে আপনি লিখে দিতে পারবেন, তত ভালো নম্বর পাবেন। মূল জায়গা এটাই ভাই। তো আপনি যদি ঘটনার ব্যাপারে, ইস্যু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন, এটা কোনো কিছুই ম্যাটার করে না, অটো লেখা ভালো হবে। বুঝতে পারছেন? এই জন্য পরীক্ষা যেহেতু একটু টাইম আপনি পাচ্ছেন আপনারা, আমি বলবো প্রচুর পরিমাণে আপনি জার্নাল টার্নাল, পত্র পত্রিকা, পেপার ম্যাগাজিন, খবর টবর এগুলোর সাথে খুব ভালো রিলেশন রাখেন। এটা আপনাকে উপকার করবে। ওকে। আচ্ছা, চলেন আর শেষে আর না বলি, এখানে শুরু করে দিই। কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে, কিন্তু ডেটা কম মনে হচ্ছে। কি করবো ভাই? ডেটা মুখস্থ করবেন, কিছু করার নেই। জিকে ডেটা নির্ভর কথাবার্তা, আপনি গদবাদা অনেক কথা বলছেন, টিচার পছন্দ না করলে শেষ, এভারেজ নম্বর দিয়ে বসাই দিবে, আপনি 52 পাবেন অথবা 45ও পাইতে পারেন, শিওর নেই। তা এখানে ডেটা লাগবেই। আপনি যে বলতেছেন এই কথার দলিল কি? তাই না? এখানে রেফারেন্স টানতে হবে, অমুকে বলছে, অমুক জায়গায় বলছে, বা ডেটা হচ্ছে এটা, আপনাকে এগুলো দিয়ে দিয়ে কথা বলতে হবে ভাই। মুখস্থ করবেন কাইন্ডলি, চেষ্টা করেন। তো দেখেন, আজকের ক্লাসে আমরা আসি। ভাষাগত যৌক্তিক বিচার, বানান ও ভাষা দুইটা পার্ট। তো যেহেতু আপনারা প্রিলি পাস করে আসছেন, আপনাদের এই সব সমস্ত জিনিস সম্পর্কে কম বেশি আপনাদের জানাশোনা আছে। তো এগুলো নিয়ে খুব বেশি আপনার সাথে আমার এখানে ঘামে যেতে হবে ব্যাপারটা এমন না। আমি আপনাকে আবার একটু ধরাই দিব, এটাই, আর কিছু না। তো যেহেতু দুইটা পার্ট, আমরা শেষের পার্টটা যেটা লাস্টে একটু সময় নষ্ট করে ফেলে সেটা নিয়ে আগে কথা বলবো, বানান নিয়ে আগে কথা বলবো, তারপরে হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচারটা নিয়ে আলোচনা করবো। ওকে। তো চলেন আমরা দৌড় দিয়ে বানানে চলে যাই, গিয়ে বানানটা শেষ করে চলে আসি। এটা শেষ করতে পারলে পরের অংশ যেটা, এটা একটু সহজ আছে, খুব বেশি টাইম লাগার কথা নয়। ওকে। যেহেতু আপনি এটা পড়ছেন আগে, সুতরাং এই জন্য আপনাকে এটা এখন দেখাইলে সময়টা আপনার বাইচা যাবে বেশি। বুঝছেন? তাড়াহুড়া করতে হবে না, চলেন বানান নিয়ে কথা বলি। আপনারা অনেকে হয়তো ফেসবুকে সুবাচে অংশগ্রহণ করেন, বা এই গ্রুপে হয়তো বা আছেন। কে কে আছেন একটু বলেন তো আমাকে। সুবাচ, শুদ্ধ বানান চর্চার যে একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, ডক্টর মোহাম্মদ আমিন স্যার এটার সাথে হচ্ছে জড়িত। কে কে আছেন আপনারা? মোহাইমেন একজন, বুশরা, তামান্না, আব্দুর রহিম। পোস্ট এখন নিউজ ফিডে আসেন, আচ্ছা আপনি হয়তো লাইক টাইক দিয়েন, তাহলে নিউজ ফিডে রেগুলার আসবে। লাইক কমেন্ট করেন, আসবে। বিশেষত লাইক দিলে রেগুলার দেখাবে আর কি। হ্যাঁ। আচ্ছা, যারা নাই তারা চেষ্টা করেন থাকার। সুবাচের কথা এই জন্য বললাম, আপনি এখান থেকে দুই তিনটা দিকে উপকার পাবেন। এক, আপনি বানানের শুদ্ধাশুদ্ধিটা সহজে বুঝবেন। কারণ একদমই রিসেন্ট টাইম ধরে বাংলা একাডেমি যা যা বলছে, আর বাংলাদেশে সাধারণত এই জাতীয় জিনিসগুলো নিয়ে যারা বেশি সচেতন তারা এখানে আছে, এবং খুব বড় বড় মানুষের পিছনে কাজ করতেছে। যার একজন ডক্টর মোহাম্মদ আমিন, উনি কিন্তু অনেক জানাশোনা মানুষ। যদি উনি পরিসংখ্যানে পড়া, এবং আমার যদি ভুল না হয় উনি একজন অ্যাডমিন অফিসার, সরকারের উচ্চ পদে কর্মরত। কিন্তু ওই যে জানেন,
হায়াত মোহাম্মদ স্যারের সাথে প্রমিত বাংলা ব্যাকরণ বইয়ের যৌথ রচয়িতা ডক্টর মোহাম্মদ আমিন, ঠিক আছে? তো এরকম মানুষকে আপনি সহজে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে, এটা বিশাল ব্যাপার, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে আপনি নিজে আপডেট থাকবেন, এটার জন্য এটা খুব জরুরি। 3 নম্বর জিনিস, এখানে কেবল বানান নিয়ে আলোচনা করা হয় না, শিক্ষা রিলেটেড অনেক দারুণ দারুণ জিনিস নিয়ে এখানে আলাপ আলোচনা হয়, যদিও এখানে বিতর্কও হয়। হ্যাঁ, কেউ কেউ আছেন বিভিন্ন কিছুতে দ্বিমত করেন, কিছু 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 মানুষ আছে একটু বেশি তালকানা টাইপের, দুই দিকেই কিছু কট্টর মানুষ আছে। যা হোক, সেটা আমাদের ব্যাপার না, আমরা এখান থেকে কত বেশি উপকৃত হইতে পারি সেটা হচ্ছে ফ্যাক্টর। এই জন্য আমার একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের, আপনারা সুবাচ্যে থাকবেন, ঠিক আছে? সুবাচ্য, এই যে এরকম বানানটা সুবাচ্য, শুদ্ধ বানান চর্চা, এটা বাংলা বানানের শুদ্ধতা বা বাংলা ভাষার শুদ্ধভাবে প্রয়োগের একটা সামাজিক আন্দোলন বলতে পারেন, ঠিক আছে? এটাকে ফলো করবেন, পারবেন? সবাইকে মেসেজটা দিয়ে দিলাম, পারবেন কিনা এটা একটু কইরেন, উপকার হবে ভাই, ভাইবাতে বানানো ধরে। এখন আসেন বাংলা একাডেমির যে বানান, যেগুলো আপনারা, হ্যাঁ প্রতীক অলরেডি জয়েন হয়ে গেছেন, থ্যাংক ইউ। বাংলা একাডেমির যে বানান যেগুলো আপনার প্রিলিতে অলরেডি পড়ে আসছেন, এটা কিন্তু প্রিলি এবং রিটেনের ক্লাস প্রায় সেম, কম বেশি একই জিনিস, আমরা 2বার পড়াই দিই আর কি। আর মেন্টাল এবিলিটিতে রিটেনে ভালো করার উপায় কি, এটা একটা ভালো আলোচনা, যে ভাই আমরা কিভাবে ভালো করব, আসেন সেটা একটু বলে দিই। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি বিগত প্রিলির সব কোশ্চেন পড়বেন, যতগুলো আছে বিগত রিটেনের অল কোশ্চেন আপনি পড়বেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। কথা কি বুঝছেন? বিগত প্রিলিমিনারি, বিগত রিটেন, যত কোশ্চেন আছে বিগত বছরের সব ভালো করে পড়বেন, এমন ভাবে পড়বেন যে আপনি দেখলে এটা পারেন, কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। এরপরে এটা শেষ করার পরে আপনি অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করবেন, যে কোনো বই থেকে করেন, আমার কোনো বাধা নাই। এটা উত্তরণের বই হতে পারে, আপনার কোনো পছন্দের বই হতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে আপনি অধ্যায় ভিত্তিক, অর্থাৎ ওখানে দেখবেন যে ভাষাগত বিচার, তারপরে আপনার হচ্ছে সাদৃশ্য নির্ণয়, রক্তের সম্পর্ক, এরকমের যে অধ্যায় ভিত্তিক কিছু প্র্যাকটিস আছে সেগুলো করবেন। এখন একটা বইয়ের সব করতে যাবেন না, একটা বইয়ের, কারণ বইগুলো অনেক বড় বড় বই দেখবেন বাজারে, একটা মেন্টাল এবিলিটি বইয়ের আপনি সব প্র্যাকটিস করতে গেলে প্রচুর টাইম যাবে। সো একটা বইয়ের অধ্যায় ভিত্তিক প্র্যাকটিসে সব করবেন না, সমস্ত বিগত বছরের প্রশ্ন পড়ার পরে এক একটা চ্যাপ্টারে ওজন বুঝে, যেই চ্যাপ্টার আপনি না করলেও পারবেন, কোনো অসুবিধা নেই, রক্তের সম্পর্ক যেমনি দিক আপনি পারবেন, এটা প্র্যাকটিস করার দরকারই নেই। তো এভাবে ওজন বুঝে যেখান থেকে যতটুকু প্র্যাকটিস করা দরকার করবেন, তাহলে আশা করা যায় আপনি এখানে তো 50 নম্বরের এমসিকিউ হবে রিটেনে, আপনি এখানে ভালো নম্বর পাবেন। আপনি টার্গেট করেন যে আমি 50-এ 50 পাবো, সেক্ষেত্রে 45+ যদি আপনি তুলে ফেলতে পারেন, আর ম্যাথে যদি এটা ভালো নম্বর থাকে, আপনি আগায় গেলেন কিন্তু। সো এটা আপনার মার্ক বাড়ানোর একটা ভালো জায়গা, 50 মার্কের ফিল্ড, এবং এটা খুব কঠিন কিছু না। যদি আপনি এখানে একটু খাটেন, এটাকে সিরিয়াসলি নেন, তাহলে পূর্ণ নম্বর পাওয়াই সম্ভব। 2, 3, 4, 5টা মিস হতেই পারে, তবে সেক্ষেত্রে 45 বা তার আশেপাশে আপনি থাকতে পারবেন। এই জন্য এটাকে সিরিয়াসলি নেবেন এবং এই 2টা কৌশল এখানে অ্যাপ্লাই করবেন। এরপরে যারা একটু দুর্বল ভাবেন বা আমার আরো ডেভেলপ করে উচিত, আমি 50 থেকে 1 নম্বরও স্যাক্রিফাইস করব না, এরকম টার্গেট আছে যাদের, তারা চাইলে আইএসএসবির বই পড়তে পারেন। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, আমাদের যে সেনা, নৌ এবং বিমান বাহিনীর নিয়োগের একটা প্রসেস, এটা আইএসএসবি। তো এখানে অফিসার নিয়োগ হয় আর কি, প্রসেসটার মাধ্যমে। তাদের কিছু বই আছে বাজারে, দেখবেন ফার্মগেটে পাবেন বা অন্য কোথাও যেখানে পান, এই বইগুলো টোটালি ইংলিশে, এগুলোতে ঘাটাঘাটি করবেন। আর কিছু ভারতীয় বা বাইরের কিছু ওয়েবসাইট আছে, চাইলে এগুলোর সাথে একটু নাড়াচাড়া করে দেখতে পারেন। যদি এমন হয় যে আপনি 1 নাম্বার এখানে ছাড় দিতে চান না, আপনি 90 অ্যাভাব লাগবেই আপনার, ম্যাথ মেন্টাল মিলে করতে পারে, তো খুবই ভালো, খুবই ভালো। তাদের বলছি, তারা আপনারা এই জায়গাটাতে একটু নাড়াচাড়া করে দেখতে পারেন। আমার মতো যারা নিরীহ ছাত্র, তাদের জন্য হয়েছে আপনি পিলে এবং রিটেনের সমস্ত কিছু পড়বেন বিগত বছরের, এরপরে একটা বই ধরে অধ্যায় ভিত্তিক প্রপার প্র্যাকটিস করবেন, এ হচ্ছে আমার পরামর্শ। এরপরে যারা চান, আরো যাদের আরো আরো দরকার, তারা আইএসএসবির কিছু বই ঘাটতে পারেন, অথবা কিছু ওয়েবসাইটের সাথে আপনি সংযুক্ত হয়ে ঘাটাঘাটি করতে পারেন। বুঝছেন কথা? আচ্ছা, যেহেতু এটা প্রশ্ন এখানে ব্যাক সাইডে এসে পাইছি, এটা একটু সলভ করে যাই। এটা কাচের বিকারে পানি এবং তেল আছে, এতে যদি আরো পানি মেশানো হয়, আরো পানি মেশাবে আর তেল না কিন্তু, তাহলে কেমন দেখাবে? নিচে পানি উপরে তেল, পানি ও তেল, নিচে পানি, পানি তেল, পানি, পানি তেল। আচ্ছা, এটা লেয়ার সবসময় 2টা হবে, যেহেতু তেল আর পানি, এখানে 2টা লেয়ারের বেশি হওয়ার কোনো চান্স নাই। তাহলে এটা 3টা লেয়ার, এটাও বাদ। আবার এখানে 3টা লেয়ার, মাঝখানে শূন্য দিছে, এটাও বাদ। এটা 2টাই আমাদের সাথে ফাঁকিবাজি করছে।
এখানে বলছে পানীয় তেল, তো পানীয় তেল এক লেয়ারে কখনোই থাকবে না, এটা সম্ভব না। তো এইটাও বাদ। এখন বাকি আছে কোনটা? একটা। আপনি বুঝলে এটাই উত্তর, না বুঝলে এটাই উত্তর। আচ্ছা, উত্তর এটা কিভাবে? তেল আর পানি আপনি যত বেশি রাখেন পরিমাণে, যেটা কম বেশি যাই করেন না কেন, নাথিং, সবসময় পানিটা নিচেই থাকে, তেলটা উপরে ভাসতে থাকে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, রেসপন্স করবেন, গুলি করে দেবো কিন্তু। আচ্ছা, তারপরে আসেন, হ্যাঁ মুজাহিদ অলরেডি এখানে শেয়ার করছেন যে এক্সাম ভেদা নামে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট আছে। হ্যাঁ, যারা ব্যাংকে এডিটেডি যাদের টার্গেট থাকে তারা এই জায়গায় বেশ নড়াচড়া করে। আমি নিজে কিন্তু যাই নাই, আমি কিন্তু আপনার আন্দাজের উপরেই কইছি। কিভাবে বলছি? আমার বন্ধু আছে ব্যাংকে, ভালো পোস্টে চাকরি করে, ও আমাকে এখানকার কিছু প্রশ্ন দেখাইছে যে ভাইয়া দেখো, এখানে এরকম এই লেভেলে আলোচনাগুলো আছে। আমি নিজে যে ওখানে যুক্ত হয়ে খুব ঘাটাঘাটি করে পড়ছি এমন না, তবে আমি জানি এখানে কি আছে। আমাদের কিছু এডি আছে, ছোট ভাই, যারা হচ্ছে এটার ব্যাপারে খুব ওয়াকিবহাল, তাদের কাছে আমি শুনছি। বাট আমি এখানে এক্সাম বেরাতে গিয়ে যে খুব বেশি নাড়াচাড়া করছি এমন না, আমি বইই পড়ছিলাম, প্লাস হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্ন ভালো মতো পড়ছি, হয়ে গেছে। ওটাই তো বললাম, আমার মতো নিরীহদের তো আমি আলাদা করেই দিলাম। আর যারা এর বাইরেও করতে চান তারা এরকম অনেক ওয়েবসাইট আছে, শুধু ইন্ডিয়ান না, বাইরেও আছে প্রচুর। আপনি ঘাটাঘাটি করে নিতে পারেন, আপনার ব্যাপার। ওকে, তবে এটা খুব বেশি যে করতে হবে প্যারা খাওয়ার কিছু নাই। এখন আসেন বানান, এই যে প্রথমটা, এটা কি ব্যাখ্যার কিছু আছে বলেন তো? আমি যখন আপনাদের বানান পড়াইছিলাম মনে করে দেখেন, আমি বলছিলাম যে যদি এমন হয় যে হ্রস্ব উকার দীর্ঘ উকার, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটো দিলেই এটা শুদ্ধ, সেক্ষেত্রে সংস্কৃত বানানের ক্ষেত্রে আহ, আপনার একাডেমি বলতেছে আপনি কি নিবেন, হ্রস্বটা নেবেন। অর্থাৎ মনে করেন কোন একটা শব্দের বানানে হ্রস্ব ইকার দিলেও হবে, দীর্ঘ ইকার দিলেও হবে, হ্রস্ব উকার দিলেও হবে, দীর্ঘ উকার দিলেও হবে। তো বাংলা একাডেমি বলতেছে দুটোই যেখানে কারেক্ট, তুমি সেখানে চয়েস করো কোনটা, রসস্বরটা। যেমন ধরেন আপনি পদবী, এটাও কারেক্ট, পদবী এটাও কারেক্ট, কোনো অসুবিধা নেই। বলছে এটাকে বেশি বেশি করে কি করো, জোর দাও। উষা বানান, এটা কারেক্ট, কোনো অসুবিধা নাই। আবার উষা বানান এটাও কারেক্ট, বলছে এটা লেখো, কোনো অসুবিধা নেই। এখন সব জায়গায় দেখবেন নতুন মডার্ন সিস্টেম এটা চলছে, আমরা এখনো ওইটা লিখি। এটা ওই যে ছোটবেলায় আমরা শিখছি তো, আমাদের জেনারেশন। তো যে সকল বানানে হ্রস্বস্বর দীর্ঘস্বর, মানে হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব ই দীর্ঘ ই, দুটোই কারেক্ট, সেক্ষেত্রে বলছে হ্রস্বস্বরটাকে নিতে, যদি দুটোই হয়। আর দেখবেন এখন আপনার দীর্ঘস্বর যেটা, দীর্ঘ ই এবং দীর্ঘ উ, খুব সীমিত কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, বলতে গেলে এগুলো এখন আর নাই, পাত্তাই নাই। সীমিত মানে দেখবেন কেবল তৎসম কিছু নারীবাচক শব্দ আছে, এখানে অবশ্যই হয়, এগুলো চেঞ্জ করা যায় না। আর এর বাইরে কিছু শব্দ আছে, সেগুলো আবার ঝামেলা হয়। যেমন প্রতিযোগী আপনি এভাবেই লিখবেন, কিন্তু যদি প্রতিযোগী তা লিখেন সেক্ষেত্রে আবার কি করতে হয়, প্রতিযোগিতা করে ফেলতে হয়। তাই না? আপনি মন্ত্রী লেখার সময় এভাবেই লিখেন, কিন্তু যখন আপনি মন্ত্রী সভা করেন তখন আবার কি করতে হয়, মন্ত্রী সভা করে ফেলতে হয়। তো দীর্ঘস্বর যেটা, এটা খুব সীমিত, খুব সংকীর্ণ কিছু জায়গায় এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে, এবং এটা খুব একটা সাইন যে ভবিষ্যৎ আর হবে না। তাহলে দেখেন তো, দীর্ঘস্বর এখন পর্যন্ত ব্যবহার আছে কোথায়? ব্যবহার আছে হচ্ছে তৎসম শব্দে। আচ্ছা, তৎসম শব্দের সব জায়গায় কি আছে, কথা বলেন, বলেন তো। যত তৎসম শব্দ আছে সব জায়গায় কি আছে দীর্ঘস্বরের ব্যবহার? দ্রুত বলেন। হ্যাঁ, নাই গো ভাই, নাই। তৎসমের সব জায়গাতে নাই, তৎসমের কিছু জায়গায় আছে। তার মধ্যে দুটো দেখাইলাম আপনাকে, এর বাইরে আবার বলছে যেখানে হ্রস্বস্বর দিলেও হবে তৎসমে, দীর্ঘস্বর দিলেও হবে, সেখানে আবার বলছে যে কাহিনীর কোনো দরকারই নেই, সেখানে হ্রস্বস্বর নিয়ে নিতে হবে। এর মানে হচ্ছে আমাদের ভাষায় দীর্ঘস্বরের ব্যবহার বলতে গেলে শেষ নাই। বুঝছেন? এই জন্য মনে রাখেন, আমাদের যে উৎসের হিসাব যদি আপনি করি, প্রথমত হচ্ছে তৎসম, তারপরে হচ্ছে আপনার অর্ধ তৎসম, তারপরে হচ্ছে তদ্ভব, তারপরে হচ্ছে দেশি, তারপরে হচ্ছে বিদেশি। এই যে এত বড় সেক্টর, হ্রস্বস্বরের ব্যবহার শুধু এই জায়গায়, সরি, দীর্ঘস্বরের ব্যবহার শুধু এই জায়গায়, তাও আবার সবকিছুতে না, নির্ধারণ করে দিছে। বাকি যত শব্দ আছে সব জায়গায় খেয়াল করে দেখেন, সোজা বলে দিয়ে রাখছে আপনি হ্রস্বস্বর ব্যবহার করবেন, কোনো পাকনামি চলবে না।
ভাষা সহজ, চটুল, জীবন্ত, গতিশীল হয়ে গেছে। এর মানে হচ্ছে উৎসের দিকে যদি আপনি 5 ভাবে শব্দকে নেন, 4 জায়গাতে হ্রস্বস্বর, এক জায়গায় দীর্ঘস্বর, এক জায়গাতে আবার দীর্ঘস্বরের পরে বলছে যদি দুটোই হয়ে থাকে, জায়েজ হয়ে থাকে, সেখানেও আপনাকে কি করতে হবে? হ্রস্বস্বরই নিতে হবে। কথা কি বুঝছেন? নাকি আমি একাই সব বুঝলাম? ক্লিয়ার কিনা বলেন? ওকে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে প্রত্যুষের মধ্যে কোনটা হবে অধিকারী? প্রত্যুষে তো প্রতিযোগ উষ না, এটা যেহেতু সন্ধিবদ্ধ শব্দ, তো ওখানে বলাই আছে যে এপাশে যদি ই থাকে ওপাশে যদি উ থাকে, দুটো মিলে উ হবে। ওটা সন্ধিবদ্ধ হিসাবে সেটা প্রত্যুষ দীর্ঘকার দিয়ে লেখা হয়। বুঝছেন এবার? এটা সন্ধির নিয়ম ওই জায়গায় পড়ে গেছে। সন্ধি বানানকে অনেকাংশে কন্ট্রোল করে। সন্ধি মূলত বানানেরই টপিক, আমরা হয়তো জানি না, আমরা সন্ধিকে আলাদা করে পড়ি আর কি, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এই যে এই কথাগুলো বললাম, দেখবেন এখান থেকে আপনার অনেকগুলো রুল অটো কাভার হয়ে যাবে। এরপরে ভাষা এবং জাতির নামে বাংলা একাডেমি বলছে সবসময় হ্রস্ব স্বর দিতে, এগুলো আমরা জানি। তো দেখেন আপনি অলরেডি এটা আমরা আপনাদের বললাম, এই যে এটা, তাহলে যদি দুটোই শুদ্ধ হয় হ্রস্ব স্বর দিবেন। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দিতে হবে না। আমি আপনাদের সবসময় আমার ব্যক্তিগত জীবনের ঘটনা এখানে বলি, কারণ আমি ছোটবেলায় আদর্শ ছেলে মুখস্থ করেছিলাম এরকম, আদর্শ ছেলে দিয়ে দুটো তালব্যস্য বলতাম, কিন্তু কথাটা আদর্শ নয়, কথাটা আদর্শ। রেফের কারণে কারোরই ডাবল হয় না। বুঝেন না কেন? রেফ যত জায়গায় বসবে মনে রাখবেন, রেফ যার উপরে বসে অবস্থান তার আগে, ভালো মতো বুঝেন। রেফ যে ব্যঞ্জনের উপরে থাকে অবস্থান তার আগে, মানে বুঝেন নাই, বর্ষা দিয়ে বলি তাইলে না বুঝবেন। এই বর্ষাকে লিখলে আপনি এভাবে লিখেন না? যদি এভাবে লিখে থাকেন এখানে একটা হসন্ত দিয়ে, তাহলে কথাটা তো এটাই আপনার রেফ হয়ে উপরে গেছে। তো রেফ যার উপরে থাকে অবস্থান তার আগে হয়। তো রেফ একটা মানে ফলা হিসেবে বলতে পারেন আপনি, যদিও রেফকে আমরা ফলা বলি না, ফলা হিসেবে আমরা রফলা টফলা নিচে দিয়ে যাই, ওইরকম একটা সংক্ষিপ্ত ফরম্যাটে সে উপরে গিয়ে বসছে। তো তার জন্য কি ডাবল করে ফেলতে হবে নাকি? এমন কোনো কথা আছে নাকি? কথা কি বুঝাতে পারছি আপনাকে? আপনি বললেন যে পর্যায়, তো পর্যায় লেখার সময় আপনি তো মূলত এইভাবে আপনি পর্যায়টা লিখতে পারেন। আপনি উপরে না বসায় পাশে বসাইছেন, আর এখানে উপরে বসাইছেন, তার জন্য ডাবল হওয়ার তো কোনো চান্স নাই। এই জন্য রেফ যার উপরে থাকে মূলত অবস্থান তার আগে। আর যত কার আছে সব ব্যঞ্জনের কোথায় বলেন তো? ব্যঞ্জনের আগে না পরে? হ্যালো? যত কার আছে সব ব্যঞ্জনের পরে, সব ব্যঞ্জনের পরে। হ্যাঁ, যেমন ওগো বধূ সুন্দরী বউ। হ্যাঁ, যারা বিয়ে করছেন তারা বুঝবেন। হ্যাঁ, বউকে যখন সুইট করে ডাকতে হয়, জানতো আমার বেবিটা। তো এখন আপনি আগে কি বলেন? আপনি কি আগে ওকার বলেন নাকি আগে ব বলেন? আগে ব বলেন তারপরে ও বলেন, বউ বলেন। নইলে আগে এ বলতে হবে তারপরে ব বলতে হবে। এখন যদি এ বউ বলেন তাহলে খবর আছে, কিন্তু রান্না বান্না বন্ধ, মাইর তো খাবেনি। তো যত কার আছে সব ব্যঞ্জনের পরে। আপনি যখন নৌকা বলেন আগে কি বলেন? আগে নটা বলেন। আপনি যখন পানি বলেন আগে দন্তন্য বলেন পান ই। এখানে লিখছেন ঠিকই আগে, কিন্তু অবস্থান আসলে তো পরে, রাইট? তো যত কার সব ব্যঞ্জনের পরে, আর রেফ যার উপরে আছে অবস্থান তার আগে। এগুলো একদম বেসিকেরও বেসিক, এগুলো আপনার জানা থাকতেই হবে, মাস্ট। এরপরে সন্ধির নিয়ম, এটা পড়ানোর দরকার নেই মনে হয় আপনার, এটা বহু আলোচনা হয়েছে। এটা সন্ধির নিয়মে দেখবেন, এই যে আমরা যখন বলি ভয়ঙ্কর, শুভঙ্কর যখন বলি আমরা, হ্যাঁ, এই যে দেখেন, বা সঙ্গীত যখন বলি সম যোগ গীত, তো এগুলো বলছে আপনাকে যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ যদি পরে থাকে, এর আগে যদি ম থাকে সেটা অনুস্বার হবে। অর্থাৎ এই যে এখানে গ আছে, যদি এখানে গ না থেকে ক থাকতো, খ থাকতো, গ থাকতো, ঘ থাকতো, তখন কি হইতো? তখন হয়তো আগের মটা অনুস্বার হয়ে যাইতো। অর্থাৎ আপনি তখন লেখার সময় ওই যে গ আছে তার জন্য মটাকে অনুস্বার বানাইছেন, আপনি লিখছেন হচ্ছে এই। আপনি যখন শুভঙ্কর লিখেন, তো শুভঙ্কর লেখার সময় শুভম তারপরে কর, এ পাশে ক থাকার কারণে এই যে মটা আছে, এটা কি হয়ে যাবে? আলটিমেটলি অনুসারে রূপান্তর হবে। অর্থাৎ আপনি কি করবেন বলেন তো? আপনি বলবেন শুভং, তারপরে বলবেন কর, সিম্পল। এরপরে সংস্কৃতি প্রত্যয়ন্ত যদি হয় তাহলে এটার নিয়ম একটু আগে ব্যাখ্যা করেছি, এটা বলেছি আপনাদের, মনে করে দেখেন এই দুটোই। এবং শেষে বলে দিছিলাম এটার একটা, এই যে প্রতিযোগী মন্ত্রের একটা ব্যতিক্রম রুল আছে, দেখি কার মনে আছে? কি কি জানি নষ্ট করা যাবে না? বলেন তো কি কি জানি নষ্ট করা যায় না?
হ্যাঁ, ভার্জিনিটি। এভাবে বলেন কেন? বাংলায় বলতে পারেন না আব্দুর রহিম? গুল্লি করে দিমু। হ্যাঁ, বাংলায় বলবেন, বাংলায় বলবেন। বাংলায় বললে কোনো সমস্যা নাই, ওই ইংরেজি শব্দটার প্রতি ঝামেলা আছে, বলবেন না। এটা আমার একটা কথা মনে পড়ছে, আপনাদের একটু বলি। আপনারা প্রস্তুত তো শোনার জন্য? রিটেনের ক্লাস বড় হয়েছেন, শোনেন। শুধু যে বাংলাদেশে কিছু সেন্সিটিভ শব্দ নিয়ে ফাইজলামি হয় এমন না। আমরা যে বলি যে পশ্চিমারা অনেক সভ্য, অনেক ভালো, এটা ওটা, মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। আপনি চাইলে ইউটিউব থেকে ঘেটে দেখতে পারেন। বিশ্বের সেরা একজন উপস্থাপক বলা হয় অপরা উইনফ্রে। আপনারা চিনেন না? যুক্তরাষ্ট্রের কালো করে একটা ভদ্র মহিলা আছে, অপরা উইনফ্রে। হ্যাঁ, এই এই মহিলা মাইকেল জ্যাকসনকে একটা জায়গায়, সে হচ্ছে ইন্টারভিউ করতেছে। মাইকেল জ্যাকসনকে সে জিজ্ঞেস করতেছে, আর ইউ ভার্জিন? বুঝছেন কিন্তু। এবং মাইকেল জ্যাকসন আসলে কত বেশি ভদ্র, কত বেশি হাম্বল। সে মুচকি হাসি দিয়ে বলতেছে, আপনি কি বলেন এটা? আমি একজন জেন্টলম্যান, আমি পুরুষ মানুষ। যেহেতু আমি পুরুষ মানুষ, আমাকে তো আপনি এই প্রশ্ন করতেই পারেন না। বুঝলেন কিনা বিষয়টা? মানে মাইকেল জ্যাকসনকে সে হচ্ছে শেমিং করতেছে। এটাকে কি শেমিং বলে আমি জানি না, বা কি টিজ বলে আমি জানি না। একজন এত বেশি প্রথিতযশা একজন উপস্থাপিকা, সে মাইকেল জ্যাকসনকে বলতেছে আর ইউ ভার্জিন। সে বলতেছে, আপনি এটা কি বলেন? আমি একজন জেন্টলম্যান, এই প্রশ্ন আমাকে করতে পারেন না। সে খুব বিনীতভাবে এটা প্রতিবাদ করলো। বাংলাদেশে যদি এমন প্রশ্ন কেউ করতো, কি ঝামেলা হইতো বলেন? ভেজাল বাধাই দিতাম আমরা, ডেফিনেটলি ভেজাল বাধাই দিতাম, আমরা প্রতিবাদী। কিন্তু মিডিয়া যে আসলেই যে সারা পৃথিবীতে এরা যে কত বেশি বদমাইশি করে, হ্যাঁ, মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য, এটা একটা বড় প্রমাণ। আপনি চাইলে এটা এখনই খোঁজাখুঁজি করে দেখে আসতে পারেন, সার্টিফাই করতে পারেন। যা হোক, নারীত্ব, কুমারিত্ব এবং সতীত্ব এই তিনটা একই রকম থাকে, এটা আমরা জানি, আপনাদেরকে আমি শিখাইছি। ইয়েস অর নো? এগুলো সংস্কৃত নারীবাচক হওয়ার কারণে এগুলোর কি হয় না, কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এই হলো গিয়ে নারী, তারপরে হলো ত সমান সমান যা আছে তাই, নারীত্ব। তারপরে হলো গিয়ে আপনার কুমারী, তারপরে হলো গিয়ে ত যা আছে তাই, এগুলো সংস্কৃত নারীবাচক শব্দ, অলওয়েজ দীর্ঘইকার। তারপরে হলো গিয়া সতী, তারপরে হলো ত যা আছে তাই, আপনাকে কোনো চেঞ্জ করার কোনো চান্স নাই। বুঝছেন? সংস্কৃত নারীবাচক হওয়ার কারণে যেমন আছে এমনই থেকে যাবে। ডান? বুঝছেন নাকি আমি একাই সব বুঝলাম? শব্দগুলোর ইগো বেশি, ওরে ডাকাই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন আসেন, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার বিসর্গ শব্দের শেষে থাকে না, তবে বিসর্গ থাকতে পারে। কোথায় থাকতে পারে বলেন তো? বিসর্গ শব্দের শেষে থাকে না, বিসর্গ থাকে কই? শব্দের মাঝখানে। হ্যাঁ, আপনি চাইলে শেষেও বিসর্গ রাখতে পারেন, যদি সেটা কি হয়, সিম্বল অফ এক্সক্লামেশন হয় সেক্ষেত্রে। অর্থাৎ বিসর্গের তিনটা রুল আছে, সাব রুল। প্রথমে বলবেন যে বিসর্গ শব্দের শেষে বসে না। তাহলে বিসর্গ শব্দের কোথায় বসবে? মাঝে বসে। আচ্ছা, তারপরে বলবেন যে না, শেষে বসতে পারে। কোন জায়গায় পারে? ওই যে এরকম যদি হয়, বাহ, এই কথাটাকে আপনি লিখতে পারেন এরকম করে। তারপরে আপনি কি গরম, এটাকে আপনি লিখতে পারেন এরকম করে। কারণ আমরা জানি বিসর্গের উচ্চারণ কি এর মতো? হ এর মতো। তো এই যে আপনারা যে পড়ি, এটা যে বাহ পড়ি, বাহ, এটাকে আপনি এরকম লিখতে পারেন বিসর্গ দিয়ে। পড়ার সময় আপনাকে বা এরকম পড়লে হবে না, পড়তে হবে বাহ, মানে হ থাকবে একটা। বাহ, কি সুন্দর মামা দেখছো, এই যে আপনারা বলেন। ক্লিয়ার হয়েছে বিসর্গের বিষয়টা? বিসর্গ শেষে বসতে পারে যদি সেটা সিম্বল অফ এক্সক্লামেশন হয়, আবেগ শব্দ হয়, আদারওয়াইজ বসানোর কোনো চান্স নাই, আপনি বসাবেন না। ওকে, তারপরে হ্রস্ব ই দীর্ঘ, হ্রস্ব উ দীর্ঘ অলরেডি বলে দিছি, এটা নিয়ে আর কথা বলার দরকার হবে না। যদি অতৎসম হয়, অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি ইত্যাদি হয়, তখন হ্রস্ব স্বর হবে। এরপরে উ এবং আপনার অনুসারের যে ভেজাল সেটা। আচ্ছা, উ আর অনুসারে একটা মারাত্মক সুইট ভেজাল আছে, সেটা হচ্ছে এই যে আমরা বলছি অনুসার এবং উ দুটোর উচ্চারণ সেম, দুটোর কাজ সেম, দুটোর ব্যবহারের ক্ষেত্র পর্যন্ত একই রকম। তবে
যদি শুধুমাত্র আপনি দেখেন যে প্রত্যয় যুক্ত হচ্ছে, প্রত্যয় যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনাকে ও দিতে হবে। যেমন আপনি লিখতে পারেন বাংলাদেশ, ভালো মতো বুঝেন, আগেই তর্ক করেন না, শুনেন। আপনি লিখতে পারেন বাংলাদেশ, দুটোই কারেক্ট, কিন্তু সংবিধান অলরেডি এটাকে নেয় সংবিধান বলছে 59 দিয়েই লেখো, 59 দিয়েই লেখো। শুধু প্রত্যয় যুক্ত করলে যখন আপনি বলবেন বাঙালি তখন কি করবেন, আ যুক্ত দিবেন, ওই যে আ প্রত্যয় যুক্ত হয়েছে। যখন আপনি বলবেন রঙিন তখন কি হবে, প্রত্যয় যুক্ত হওয়ার সময় এটা অনুস্বার হবে। যখন আপনি বলবেন রঙের তখন হবে, কারণ রঙের কথার মধ্যে তো আর আপনি এরকম করে এটা তো লেখার কোনো চান্স নাই। তো দুটো একই রকম, সব জায়গায় আপনি অনুস্বার দিবেন, শুধুমাত্র প্রত্যয় যখন যুক্ত হবে তখন আপনি ও দিবেন। ক্লিয়ার কিনা, মাথায় গেছে? এই প্রশান্ত, গুলি করে দেব। আচ্ছা, ইখতিয়ার বলতেছে ভাই আপনি কোন ক্যাডার? আমি ক্যাডার অফ ক্যাডার্স। এবার বুঝছেন? আচ্ছা, তারপরে আসেন, আমরা বলছি মূর্ধন্য এবং দন্তন্য, এটা নিয়ে কি বলার দরকার আছে? বিদেশি শব্দে সবসময় কি হবে, দন্তন্য হবে। মূর্ধন্যের ব্যবহার সীমিত করে দিয়ে রাখছে, সেটা কোথায়, কেবল সংস্কৃত শব্দের জায়গায়। ওকে, এটা নিয়ে আর প্যারা নেই, নত্য সত্যবিধানের রুল। এরপরে আসেন তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য কোনটা কোথায় হবে। এটাকে কচি করে আপনাদেরকে এক বাক্যে এক কথায় শেষ করে দিই। দেখেন, তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য কোনটা কোথায় হবে। ইংরেজি বানানের বা ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ বলে একটা কথা আছে, এটা মনে হয় আপনারা জানেন। যেমন ধরেন ইংরেজি একটা শব্দ আপনি বললেন এল ই, লেসন, আবার আপনি বললেন মিশন, আপনি বললেন পজিশন। দেখেন ভালো মতো বুঝেন, যখন আপনি ইংরেজি শব্দগুলোকে বাংলায় প্রতিবর্ণীকরণ করবেন তখন কি করবেন। 1 নম্বর, মূর্ধন্য ষ হবে না। ক্লিয়ার কিনা বলেন? কারণ বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার নাই, এটা বাদ, এটা বিশ্বাসঘাতক। আচ্ছা, এর থেকে বড় বিশ্বাসঘাতক আর আছে কিনা আসেন দেখি। এবার আসেন দন্তস্ব এবং তালব্যস্য, এদের ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ, এটা না ব্যবহার করার একটা চান্স আছে। তবে আপনি যেখানে যেখানে দেখবেন এটা স এর মতো হচ্ছে, যেমন লেসন, সেক্ষেত্রে আপনি স্বর ব্যবহার করবেন, অর্থাৎ দন্ত স্বর ব্যবহার করবেন। আর বাকি সব জায়গায় এই যে মিশন, পজিশন, হাইপার টেনশন, সেলিব্রেশন, সব জায়গায় আপনি তালব্যস্য দিবেন। অর্থাৎ যেখানে কথাটা কেবল স হিসাবে আসছে সেখানে তালব্যস্য দিবেন, যেখানে কথাটা স স মনে হয় সেখানে আপনি কি দিবেন, দন্তস্য দিবেন। এই ছিল ব্যাপার, মূর্ধন্য ষ আনার কোনো চান্স নাই, এটা বাদ। এখন যেমন দেখেন আপনি লিখছেন ক্যাশ, আমরা যখন বলি ক্যাশ মানি, আমরা কি ক্যাশ মানি বলি নাকি ক্যাশ বলি, সো তাহলে অবশ্য হবে। কিন্তু স্যার আপনি কেমন আছেন, তখন এস আই আর স্যার দন্তস্ব দিবেন, তখন তো আপনি বলেন না স্যার আপনি কেমন আছেন। হ্যাঁ, অবশ্যই এটা আঞ্চলিকতার কিছু দোষ আছে, সেটা ভিন্ন জিনিস। আপনাকে প্রমিত বাংলায় আসলে এই কথাটাকে মেনটেন করতে হবে। প্রতিবর্ণীকরণ বুঝছেন নাকি আমি একাই বুঝলাম? ক্লিয়ার? ওকে, এখন আসেন কচি করে এর পরের অংশে যাই। বিদেশি শব্দে যুক্ত বর্ণ একই কথা, দন্ত স দিয়ে হবে, তালব্য স দিয়ে হবে, মূর্ধন্য স হবে না। হস চিহ্ন যথাসম্ভব বর্জন করবেন, আগে আমরা দিতাম এখন আর দিই না, বলতে গেলে হস চিহ্ন নাই। শুধুমাত্র হস চিহ্নের ব্যবহারটা আপনি যখন দেখবেন যেখানে অ চলে আসতেছে তাকে ক্রস করার জন্য হস দিবেন, অন্য কোথাও দিবেন না। যেমন আমরা যখন বলি আল্লাহ, হস চিহ্ন দিবেন, নইলে আল্লাহ হয়ে যাবে। আল্লাহ কথাটা আরবি উচ্চারণের গ্রামার অনুযায়ী ঠিক নাই, এই জন্য আল্লাহ এটা ঠিক উচ্চারণ। যখন আমরা বলি আহ কি মজা, তখন যদি আপনি এখানে হসন্ত না দেন উচ্চারণ করতে হবে আহ কি মজা। তো এই জন্য হস কেবল এইসব জায়গায় সীমাবদ্ধ, আর বাকি যেসব জায়গায় আমরা হস দিতাম বা স্টিল অনেকে দেয় সেগুলো বাদ, এগুলো আর দিব না। হিসাব শেষ, হস চিহ্ন গেল। এরপরে আসেন এবার আমরা একটু প্র্যাকটিস করি। যা যা এতক্ষণ ধরে কথা বললাম বুঝছেন কিনা বলেন। বুঝলেও বলেন, না বুঝলেও বলেন। আচ্ছা, বানানের টপিকটাকে কেন একটু আয়সা সিরিয়াসলি পড়াইলাম দেখি বলেন তো। এটা তো আপনারা পড়ছেন জানেন, আমি ছেড়ে দিতে পারতাম। কেন আপনারা এখানে সময় নিছি বলেন দেখি, কে কুদ্দুর বুঝছেন। কেন, দা ওয়াই?
হুম, বাংলার জন্য মাস্ট এটা। আপনার বাংলায় তো বানান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, নিয়ম লিখে দিয়ে আসতে হবে আপনাকে। আবার 3 থেকে 4টা প্রশ্ন বানান রিলেটেড ডিরেক্ট থাকবে মেন্টাল এবিলিটিতে। আবার আপনাকে যে রিটেনে ধরবে না তার কোনো ঠিক নাই, কি বলে ভাইভাতে যে ধরবে না তার কোনো ঠিক নাই। যদি ভাইভাতে বাংলার কোনো প্রফেসর থাকে ধপাস করে বানান ধরে বলতে পারে আপনারে। অথবা যদি ধরেন ওখানে এমন কেউ আছেন যিনি বাংলা খুব পছন্দ করেন, বা আপনি বাংলার ছাত্র, মাফ নাই, বা যদি ওই রকমের কোনো দিবস থাকে আর কি, কোনোভাবে রিলেট করা যায়, আপনারা বানান টানান ধরেও একাকার করে দিবে। ট্রান্সলেশন ধরে ভাই, আপনি বানান নিয়ে বসে আছেন, বানান তো আরো গুরুত্বপূর্ণ। এখন আসেন রিটেনের ক্ষেত্রে বানান কতটা জরুরি। আমি একটা সময়, আমি যখন এসএসসি পরীক্ষা দিই নাই, ক্লাস 8-এ যখন পড়ি, অনেস্টলি স্পিকিং, 9-এ, সরি 9-এ যখন পড়ি, হ্যাঁ 9-এর সেকেন্ড টার্ম পরীক্ষা থেকে আমি 8-এর খাতা কাটতাম। মানে আমার টিচার আমাকে দিয়ে খাতা কাটাইতো আর কি, যিনি আমার ইংলিশ টিচার ছিলেন। আমি তখন 9-এ পড়ি, 8-এ 9-এ 10-এ স্যার ইংলিশ পড়ান ফার্স্ট পেপার, আমার খাতা দিলেন, নে কাউসার কাট। আপনারা ভাইবেন না যে স্যার দুর্নীতি করছে, ছাত্ররা খাতা দিয়ে দিচ্ছে, ওরকম ভরসা করছে তাই দিছে। উনি অনেক ভালো শিক্ষক, আমার বাংলারও টিচার উনি। উনি মূলত বাংলার টিচার, কিন্তু দুর্দান্ত ইংরেজি পড়াইতেন। তো আমি খাতা কাটা শুরু করলাম, দীর্ঘ সময় খাতা আমি কাটছি যখন ছিলাম বাড়িতে, যতদিন কলেজ পর্যন্ত। তারপরে ঢাকার লাইফও টুকটাক কাটছি। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবং আপনারা যারা বাচ্চা কাচ্চা পড়ান, কোচিং এ পড়ান আর বাসায় পড়ান, আপনারা বলেন তো আমি বলি ঠিক কিনা। খাতা দেখার সময় একজন এক্সামিনার সব থেকে বেশি বিরক্ত হন যদি বানান ভুল হয়। সব থেকে বেশি খেই পা যায় টিচার। ধরেন একটা অ্যান্সার কেউ ভুল লিখলো, বা ব্যাখ্যা প্রপারলি দিতে পারলো না, বা লিখতে গিয়ে ভুল লিখছে কিছু একটা তথ্যগত জায়গা, ঠিক আছে, ছাত্র পারবে না, ঠিক আছে, বানান ভুল দেখলে কিন্তু টিচার আপনার মাফ করবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনি বিসিএস এর প্রার্থী, আপনার খাতায় সমানে বানান ভুল কত বেশি আত্মঘাতী হবে বুঝছেন এবার এটা। মানে একজন অফিসার হবেন, আপনি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হবেন, অথবা আপনি নন ক্যাডারে ভালো একটা চাকরি করবেন, না সম্মানজনক কাজ আপনার জন্য সরকার রাখছে কোয়ালিফাই করতে পারলে। তো এখন আপনি বানান ভুল করতেছেন ভুরি ভুরি, যিনি খাতা নিয়ে বসবেন তিনি আপনার একদম মনে ম্যাসাকার করে ফেলাবে। ঠিক এই কারণে আমার মনে হয়, আমার একটা বন্ধু 38 বিসিএস এ আমরা একই সাথে থাকতাম তখন, রিটেন দেওয়ার পরে ও পরীক্ষা দিয়েই বলতো এরকম এরকম দিছে, এবং আমি দেখতাম যে আমার থেকে সে পরীক্ষা ভালো দিছে, ওর বর্ণনা অনুযায়ী আর কি। মেন্টাল এবিলিটির দিন আমার কম হয়েছিল, ওর অনেক বেশি হয়েছিল আমার থেকে, 38-এর কথা বলছি। পরে ও রিটেন ফেল করছে। তা আমারে বললো যে তুই পাশ করে গেলে আমি ফেল করলাম। আমি বললাম কি জানি। পরে আমি নিজে যেটা বুঝলাম যে এটা হলো, ও যে ডিপার্টমেন্টে, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান, আমরা একসাথে পড়ছি একই ভার্সিটিতে। আমি দেখতাম যে ওর শেষের 4-5 পেজ বোঝা যেত না, সমানে লিখতো, পাগলের মতো লিখতো। বুঝছেন, হয়তো সে বিসিএস এর খাতা এই কাজটাই করছে, গুড ফিনিশার ছিল না। বেশিরভাগ মানুষই গুড ফিনিশার না। তো তারপরেও একটা লেভেল বুঝতে হবে আপনাকে, আর হয়তো বানানো ভুল করতো কারণ ওর বানান অত প্রপার ছিল না। হ্যাঁ, অধিকারী বলছে বইয়ে একটা বানান ভুল পেলেই পুরো বইয়ের উপর বিশ্বাস কমে যায়। ডেফিনেটলি বানান হচ্ছে একটা রুচির ব্যাপার, বানানটা রুচির ব্যাপার, রুচির ব্যাপার। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? না অনিম দরকার নাই, একটা করবেন। আচ্ছা, এখন আসেন আমরা বানানের গুরুত্বটা আপনারা বুঝাইলাম ভাই, এটা খুব হালকাভাবে নেওয়ার কোনো চান্স নাই। এখন বলছে কোনটি সঠিক বানান, পুরস্কার পুরস্কার পুরস্কার, পুরস্কারের খেলা বসাই দিছে। এখন নত্য সত্য বিধান অনুযায়ী আমরা জানি অধ্বনির পরে দন্ত স আসে, ই ধ্বনি অথবা উ ধ্বনির পরে সবসময় মূর্ধন্য স আসে। মানে যদি আপনি পরিষ্কার বলেন তখন মূর্ধন্য স দিবেন, আপনি যদি চতুষ্পদ বলেন বা নিষ্কাম বলেন তখন মূর্ধন্য ষ দিবেন। আর আপনি যখন পুরস্কার বলবেন, পুর অ আসছে, সো দন্ত স হবে। আপনি যখন তিরস্কার বলবেন, তির দন্ত স দিবেন। এটা 35 বিসিএস এর প্রশ্ন থেকে কপি করা প্রশ্ন। একটা প্রশ্ন ছিল 35 এপ্রিলিতে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, ওইটা। ওকে, আচ্ছা, তারপরে নিচের কোনটি সঠিক? ভদ্রতাচিত, ভদ্র, এটা ভদ্রচিত। বুঝতে পারছেন? এই সব বাকি শব্দই ভুল, কোনো ব্যাখ্যা নাই, শব্দই নাই এগুলো। মানে ভদ্রচিত মানে আপনার ব্যবহার ভিতর দিয়ে বা আপনার বিহেভিয়ারের ভিতর দিয়ে ভদ্রতা প্রকাশ পায় এমন। আচ্ছা, তারপরে হচ্ছে কোনটি শুদ্ধ বানান? প্রণয়ন 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 শব্দটা সংস্কৃত, আর শুরুতে রফলা আছে সুতরাং পরে মূর্ধন্য হবে। এক কথায় কোনো আওয়াজ নাই।
সংস্কৃত শব্দ রফলা আছে, মূর্ধন্য হবে। এরপরে কোনটি শুদ্ধ বানান? শ্রদ্ধাঞ্জলি, প্রথমটাতে শুদ্ধ বানান, বানান নিয়ে তো এখানে ঝামেলার কিছু নাই, কারণ আপনি যখন সন্ধি করবেন এটা হচ্ছে শ্রদ্ধা যোগ অঞ্জলি। তো এই যে অঞ্জলি বানান, তো অঞ্জলি যা আছে তাই করবেন, এটা তো রস্বইকার দীর্ঘইকার চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, যা আছে তাই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? তার সংস্কৃতি নেই, না হবে না, তার সংস্কৃতি নেই, এটা এই সংস্কৃতি বানানটা ভুল, এখানে সংস্কৃত বানানটা ভুল। ওকে, তার সংস্কৃতি নেই, এটা হলো ঠিক। তারপরে কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্ত শাসন, প্রথম দিকে বফলা থাকবে, পরে আর থাকবে না, এটা মনে রাখার সিস্টেম এটা। বফলা শুরুতে থাকবে, পরে আর থাকবে না। তো এখন দেখেন তো বফলা কোথায় শুরুতে আছে, পরে আর নাই? বফলা এই যে প্রথমে এখানে আছে, পরে আর নাই। বুঝছেন এবার? স্বায়ত্ত শাসন, বফলা শুরুতে আছে, পরে আর নাই, এবার মনে রেখে দিবেন। এরপরে কোন বানানটি শুদ্ধ? কনিনিকা, কনি, হ্যাঁ প্রথমটাই শুদ্ধ, কনিনিকা। কনিনিকা কিসের নাম দেখি, কে পারেন বলেন, এটা কিসের নাম? হ্যাঁ, অনিম বলছে স্বযোগায়ত্ত, হ্যাঁ বলতে পারেন। স্বায়ত্ত শাসন মানে হচ্ছে আপনার এই স্ব প্লাস আয়ত্ত, তাই না? নিজের আয়ত্তে আছে স্বায়ত্ত। কনিনিকা অ্যাক্ট্রেসের নাম, এটা ডাকাইত নাকি? মেয়ে ছাড়া কিছু চোখে দেখে না। কনিনিকা কিসের নাম সেটা বলছি। সব তো দেখি শিমুলের ভক্ত গো। দেখি কে পারেন। না, চোখের যে পিউপিলটা আছে এটার একটা নাম হচ্ছে চোখের তারা বা মণিকা, কনিনিকা বলে। আর আমাদের যে আঙ্গুলগুলো আছে, ছোট্ট যে আঙ্গুলটা, এটার নাম কনিনিকা বা কনিষ্ঠা আর কি। আবার ছোট বোন অর্থ কনিনিকার ব্যবহার আছে। কোনো মানুষের নাম থাকতে পারে, সেটা তো অর্থ না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপরে আসেন, কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ, প্রথমটা রস্বইকার, পরেরটা দীর্ঘইকার। কিন্তু এখানে যে দন্তন্য আছে এই জন্য বাদ, এখানে দুইটা দীর্ঘইকার এই জন্য বাদ। প্রথমে রস্বই, পরে দীর্ঘই। ওকে। তারপরে কোন বানানটি শুদ্ধ? জবা কুসুম, তিমির বিদারী, সলিল সমাধি, যৌবন, সূর্য। অশুদ্ধ বলছে না? কোন বানানটি অশুদ্ধ? জবা ও কুসুম, জবা কুসুম, তিমিরকে যে বিদারণ করে, তিমির বিদারী, সলিল সমাধি, সলিল সমাধি। ভাই সলিল বানানটার মধ্যে ঝামেলা আছে, রাইট? সমাধি বানান এখন রস্বইকার চলে, যেহেতু এটা আপনার নাউন, টোটালি নাউন। তো সলিল সমাধিটা, যৌবন সূর্য, ঠিক আছে। কেউ যদি পানিতে ডুবে মরে, ওই ট্র্যাজেডিটা বোঝানোর জন্য আমরা বলি যেটা হচ্ছে আপনার সলিল সমাধি হয়েছে। এরপরে দেখেন কোন বানানটি অশুদ্ধ? সমিতি, জ্যামিতি, প্রতীতি, তারপরে হচ্ছে প্রকৃতি। প্রতীতি অশুদ্ধ। প্রতীতি শব্দের অর্থ যদি সবাই বলতে পারেন, দ্রুত বলেন তো দেখি, প্রতীতি মানে কি? কোনো গুগল করবেন না, আপনার ডাকাইত। গুগলে ঢুকে পড়েন কেন? প্রতীতি মানে কি বলেন? এটা শুদ্ধ বানান। প্রতীতি মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞান, হ্যাঁ হ্যাঁ, প্রজ্ঞা, বুদ্ধি বা জ্ঞান, প্রতীতি। আজকাল অনেক মেয়েদের নাম আছে প্রতীতি, বুঝছেন? এটা কিন্তু উপরের বানানটা ঠিক, হ্যাঁ। কোন বানানটি ভুল? মরুদ্যান, কটূক্তি, পরিপক্ক, অঞ্জলি। মরুদ্যান, মরু আর উদ্যান ঠিকই আছে, কটূক্তিও ঠিক আছে, পরিপক্ক এখানে কর নিচে ব ফলা হবে, এটা ভুল। বুঝছেন? এটা ভুল বানান, ব ফলা না দিয়ে দুইটা ক দিয়ে দিছে। আর অঞ্জলি তো অবশ্যই ঠিক। আচ্ছা, কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? মানে ভুল বানান কোনটা? পূবালী, যুদ্ধমান, আকাঙ্ক্ষা, আশিস। আচ্ছা, এখন দেখেন পূবালী বানানটা কেন ভুল। এখানে আলী হচ্ছে প্রত্যয়, বুঝছেন? কিন্তু আলী কি প্রত্যয়? বাংলা বানানের নিয়ম অনুযায়ী আছে, বাংলার মধ্যে পড়লে দেখবেন যে আলী প্রত্যয়যুক্ত শব্দগুলো সবগুলো রস্বইকার দিয়ে হবে। যেমন সোনালী, রূপালী, পূবালী, চৈতালি, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য যেহেতু এখানে এটা আলী প্রত্যয়যুক্ত অর্থ অবস্থায় আছে, তো এটা রস্বইকার হবে। হ্যাঁ, দীর্ঘইকার দিয়ে রাখছে, এটা ভুল আছে, এই জন্য এটাই ভুল। এখন তো আসে বলবেন ভাই পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, হ্যাঁ ঝামেলা আছে, বলছি। পূবালী এবং সোনালী ব্যাংক, তারা যে তাদের বানানে দীর্ঘইকার ব্যবহার করে, করতেই পারে। এটা কমন নাউন না প্রপার নাউন? এটা প্রপার নাউন।
সো প্রপার নাউনে যে নিজের নামের বানান যেভাবে রাখবে সেটা আপনাকে মানতে হবে, কিছু করার নাই। যেমন দেখেন শরৎ বাবু, এই হলো গিয়া শরৎ, তারপরে হলো গিয়া চন্দ্র, শরৎকালের চাঁদ। সন্ধির নিয়মে সবাই পিলিতে পরে আসছেন, এখানে যে খণ্ডত্ব আছে সুতরাং তার পরের ব্যঞ্জন ডাবল হয়ে যাবে, যেমন উত যোগ লাস, উল্লাস। তাহলে ঘটনা ঘটবে হচ্ছে এরকম শরৎচন্দ্র, কিন্তু মামুর বেটা কে এটা কি মানছে নাকি? মামুর বেটা মাঝখানে প্লাস তুলে দিয়ে নিজের নাম এভাবেই লিখছে শরৎ, তারপরে চন্দ্র, কিছু করার আছে? এটা প্রপার নাউন, সে রাখছে, আপনার তাতে সমস্যা কি? ক্লিয়ার? তো প্রপার নাউন নিয়ে কোনো ঝামেলা নাই, যে যেভাবে রাখে সে সেভাবে রাখতে পারবে। ওকে, এরপরে আসেন কিছু ইংরাজি জিনিস একটু দেখি। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং মিসেলেনিয়াস? প্রথমটাই, প্রথমটাই। এখন ইংরেজি বানান আপনাকে কিভাবে মনে রাখেন আমি জানি না, লেখালেখি করবেন বেশি বেশি, ইংরেজি পত্র পত্রিকা পড়বেন, তাহলে হয়ে যাবে। আর একটা জিনিস করতে পারেন, সিলেবল দিয়ে দিয়ে পড়তে পারেন, তাহলে ইংরেজি বানানের কিছুটা সুবিধা পাবেন। এরপরে নিচের কোনটি শুদ্ধ বানান? অ্যাসাইনমেন্ট, 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 হ্যাঁ ডাবল এস, তারপরে জির পরে এন থাকে, ফরেইনারের মতো আর কি, জির পরে এন থাকে। হ্যাঁ, ভার্সিটির কথা মনে পড়ছে? হ্যালো জনগণ, আমার মনে পড়ছে, আপনাদের না পড়তে পারে, আমার মনে পড়ছে। হ্যাঁ, একজন বলছে আবার বলেন, আরে ভাই এই যে জিটা আছে না, তারপরে এন থাকে বলছি। ঠিক আছে, অনেকে লেখবার সময় আমরা যেমন শুরুতে যখন করতাম আমার একটু আঁকা বাঁকা লাগতো, এনটা আসলে কোথায় দিব, কথা বুঝছেন? হ্যাঁ, কপি করে মারা দিতেন, কপি না খালি আমার অ্যাসাইনমেন্ট আমার বন্ধুরা দিচ্ছে, আমি জানি না, ক্লাস নিতেছি ঢাকার বাইরে, এদিক ওদিক করে ক্যাম্পাসে যাই না, পরে গিয়ে শুনলাম যে অ্যাসাইনমেন্ট টিচার দিছিল এবং সেটা সময় চলে গেছে। আমি বললাম এখন আমার কি হবে? তো আমার বন্ধুরা বললো যে তুমি তো শালা টাকা কামাই বেড়াচ্ছ, তো বেড়াও, সমস্যা নাই, তোমার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে। কেমনি কি? আমরা টপিক নিয়ে আসছি, দিয়ে দিছি অ্যাসাইনমেন্ট, অসুবিধা নেই। অ্যাসাইনমেন্টও হয়ে গেছে, মার্কও পাওয়া গেছে। এবং এই বন্ধু কি ছেলে ছিল না মেয়ে ছিল দেখি বলেন, যে যারা এখানে 3-4 জন যারা এই কাজটা করছে আমার জন্য, ছেলে না মেয়ে বলেন দেখি। আপনাদের বেশিরভাগেরই চিন্তায় ঝামেলা আছে, হ্যাঁ, মন পবিত্র করেন, তাবলিগে যান নিয়ে। বলতেছে মেয়ে বন্ধু ছিল এই কাজ করে দিছে, কখনোই না, এগুলো সবাই ছেলে ছিল, মেয়েরা কখনো আরেকজনের জন্য এমন কাজ করবে না ভাই। কেন আপুরা কি আমার বিরুদ্ধে লাগবেন নাকি? হ্যাঁ, মেয়েরা এমনটা করবে না, কখনোই করবে না, অত তাদের কাজ নেই। ছেলে বন্ধু এরা সব আমার, মিজান আসাদ এরা করছে, কথা বলছেন, ছেলেরা এগুলো করে দেয়, মেয়েরা করে দেয় কিনা আমি জানি না, যদি দেয় তাহলে ভালো, আমি দোয়া করি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে সেটা ভিন্ন জিনিস, তবে ফ্রেন্ডশিপে এটা ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে করে। আর যদি মেয়েরা করে তাহলে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন মরলে জান্নাত দেয়। তারপরে আসেন, মানিক বলতেছে দেয় না, আমার বন্ধু সৌরভ মেয়েদের নোট নিয়ে ফটোকপি করে বাসায় দিয়ে আসতো, যে যেখানে থাকে, আমাদের তো আবার হল ছাড়া ভার্সিটি, তো যে যেখানে থাকে সৌরভ দেখতাম বিকাল বেলা নোট ফটোকপি করে নিয়ে ঘুরে বেড়াইতো। ভালো ছেলে সে, সবাই সব মেয়েদেরকে নোট ফটোকপি করে করে নিয়ে দিয়ে আসতো। আচ্ছা বাদ দেন, স্মৃতিচারণ করবেন না এখন। শুদ্ধ বানান কোনটা? কমিটি, তারপরে কমিটি, কমিটি, একটু খেয়াল করেন, সবই কমিটি। তো আমরা জানি কমিটিতে 2টা এম, 2টা টি, 2টা ই, রাইট? ইয়েস আর নো? 2টা এম মনে রাখবেন এইভাবে, 2টা এম, 2টা টি, 2টা ই। আচ্ছা, বানান করার সময় কি পড়বেন যদি আপনাকে জিজ্ঞাসা করে বোর্ডে যে আপনি কি পড়বেন, সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, এটা পড়বেন নাকি সি ও এম এম আই টি টি ই ই? প্রথমটা পড়বেন না দ্বিতীয়টা পড়বেন বলেন তো, 1 2 দিয়ে বলেন। হ্যাঁ, দ্বিতীয়টা পড়বেন, কারণ যেমন 3.50 বলতে হয় এখানে, 3.50 বলা যাবে না, বুঝলেন? তো এখানে এটাই বলতে হয়, ডাবল বলা যায় না। আপনি পড়বেন সি ও এম এম আই টি টি ই ই, এই ছিল কথা। আচ্ছা, তারপরে শুদ্ধ বানান কোনটা? গভর্নমেন্ট দেখাই তো যাচ্ছে শুদ্ধ, বাকি একটাও ঠিক নেই, বুঝেননি? এরপরে নিউমোনিয়া, অবশ্যই আগে একটা পি থাকবে, কোনো আওয়াজ নাই। এটা পড়ার সময় পি নিউমোনিয়া পড়বেন, যেমন আমি রেস্টুরেন্ট কখনোই পড়ি না ইংরেজি দেখলে, আমি সব সময় রেস্টাউরেন্ট পড়ি। বলেন তো কেন পড়ি?
এই যে রেস তারপরে টাউরেন্ট পড়ি, এই যে এই কারণে, বুঝছেন? আমি এটা সবসময় রেস্টাউরেন্ট পড়ি, তার কারণ হচ্ছে আমার জন্য ভুল না হয়। তো এখানেও এরকম, কিন্তু বলার সময় রেস্টুরেন্টে বলি, কিন্তু আমি যখন কোথাও বানান দেখি এমনটা, পড়ার সময় আমি পড়ি রেস্টাউরেন্ট, যাতে আমার কোনোদিন ভেজাল না হয়, আমি যেন বিপদে না পড়ি আর কি। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে নিচের কোনটি কোন শব্দ কি সঠিক বানানের শব্দটি শনাক্ত করুন। কম্বোডিয়ার রাজধানী, হ্যাঁ, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমফেন। আগেও ঝামেলা আছে, পরেও ঝামেলা আছে, মানে আগেও ঝামেলা পরেও ঝামেলা, মানে হচ্ছে শুরুতে একটা পিএইচ অহেতুক, লাস্টে একটা এইচ অহেতুক, বুঝছেন এবার? নমপেনের ঝামেলাটা কি? তাহলে মাঝখানে হচ্ছে বানানটা ANOM, নম, PEN পেন, এই হলো নম পেন। শুরুতে একটা পিএইচ, শেষে একটা অতিরিক্ত এইচ। আপনি এভাবে মনে রাখবেন যে কম্বোডিয়া দেশটাই ভেজাইল্লা দেশ, তাদের নামের বানানটাও ভেজাইল্লা। কথা বুঝছেন? এরা বেশি বুঝতে গিয়ে এখন চীনের উপনিবেশে পরিণত হয়েছে। কম্বোডিয়ার ইকোনমির অবস্থা কিন্তু গত 7-8 বছর ধরে খুব খারাপ। চাইনিজ সাহায্য নিয়ে চলতে চলতে এখন বলতে গেলে এরা চীন যা বলে তাই শুনতে হয়, খুব খারাপ অবস্থা আছে কম্বোডিয়া। কথা বুঝছেন? এরপরে কোশ্চেনায়ার, এই যারা থিসিস করছেন বুঝেন তো কোশ্চেনায়ার কি জিনিস? কোনটা হবে? সি হবে, ডাবল এন, এই আর কিছু না। আমরা কোশ্চেন লিখলে একটা এন দিই, তো কোশ্চেন নায়ার বললে জাস্ট আপনি লাস্টে কোশ্চেন নায়ার এই কথাটা যুক্ত করবেন, এন এ আই আর, নায়ার, দ্যাটস ইট, আর কিছু না। এরপরে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এরপরে কি আছে দেখেন, কম্পিটিশন, কম্পিটিশন, কম্পিটিশন কোনটা হবে বলেন? কচি করে শেষেরটা হবে, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে আবার এখানে কারেক্ট স্পেলিং, ম্যাগনানিমাস, প্রথমটা। ম্যাগনানিমাস শব্দের অর্থ মহানুভব, খুব বিরাট হৃদয়ের অধিকারী। অনেক বেশি টাকা আছে এমন অর্থে কখনো ম্যাগনানিমাস বলা হয় না, মনে রাখবেন, ঠিক আছে? অনেক বেশি টাকা আছে বা অনেক ক্ষমতা আছে, হ্যাঁ, এরকম অর্থে ম্যাগনানিমাস বলা হয় না, এটা মনের বিষয়, মনে রাখেন। মহৎ, উদার, দানশীল, পরোপকারী, এমন অর্থে ম্যাগনানিমাস কথাটা বলা হয়। সাইজও বোঝানো হয় না খুব একটা, যে হাতিটা অনেক বড়, তো হাতিটা হচ্ছে ম্যাগনানিমাস না। আপনি এটা অন্যভাবে বলেন, বড়, বিগ, লার্জ, অন্যভাবে বলতে পারেন, কিন্তু নট ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস হচ্ছে একটা মানসিক উন্নতির জায়গা আর কি, ঠিক আছে? আপনারা যে আমারে ম্যাগনানিমাস বলতেছেন কেন? আমি ম্যাগনানিমাস না? এলিট টাকা না থাকলেও হয়, হ্যাঁ সেটাই। আচ্ছা, তারপর নিচের কোনটি শুদ্ধ? মিলেনিয়াম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, একদম শেষেরটা শুদ্ধ, ডাবল এন। তারপরে হচ্ছে নিচের শুদ্ধ বাক্য কোনটি? তিনি মৌনতা অবলম্বন করলেন, তিনি মৌন রইলেন হবে। আকণ্ঠ ভোজন করলাম, নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। তারপরে হচ্ছে এই সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না। আচ্ছা, এখন আসেন একটু বোঝার চেষ্টা করেন। আকণ্ঠ ভোজন করলাম, এটা একদিক থেকে যদি আপনি নেন তাহলে ঠিক নিতে পারবেন, কারণ আকণ্ঠ পর্যন্ত নাই, এদিক থেকে ধরলে এটা ঠিক, কোনো অসুবিধা নাই। কথা ঠিক না? আর নিচেরটা তো গুরুচণ্ডালী, অটো চলে গেছে, উপরেরটা শব্দের অপপ্রয়োগ আছে এখানে, তো এটাও ভুল। আর এখানে আকণ্ঠ ভোজন করলাম, উম এই জায়গাটা, এটাও এক ধরনের গুরুচণ্ডালী, কারণ আকণ্ঠ এবং ভোজন এই দুটোই হচ্ছে আপনার সাধু শব্দ। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত আর কি, পেট ভরে খাওয়া, ধুমচে খাওয়া। এখানে যদি করিলাম বলা যায় তো তাহলে ঠিক ছিল, এক অর্থে বলা যায়, যেহেতু সূক্ষ্ম মায়ের পেচ। তাহলে এগুলো সব ভুল, আর এটা ঠিক আছে, নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। ক্লিয়ার কিনা? এরপরে এখানে এবার বলছে কোনটা শুদ্ধ বাক্য। এটা আপনার আর্টিকেল জনিত ঝামেলা। আপনি যখন ইউনিক বলবেন, ইউর উচ্চারণ তো দুই রকমের হয়। আপনি ইউনিভার্সিটিও বলতে পারেন, আবার ইউ দিয়ে আও বলতে পারেন, যেমন আমব্রেলা। এখানে আমরা বলছি হচ্ছে ইউনিক, আর এখানে যেমন ধরেন আমরা বললাম হচ্ছে আমব্রেলা। তো যখন ইউ হয় আর যখন আ হয়, তখন উচ্চারণগুলো ঝামেলা আছে। যখন আ হয় তখন এন হয় আমরা জানি, আর যখন শুধু ইউ হয় তখন এ হয়। দেখেন এখানে বলছে ইউনিক এন কাটা যাবে, আর ইউনিক এ ঠিক আছে, আর তো কিছু দেখার দরকারই নেই, তাই না? বুঝছেন নাকি আবার বলবো?
এরপরে তাহার জীবন সংশয়পূর্ণ নাকি সংশয়পূর্ণ নাকি সংশয় ভরা নাকি সংশয়ময়? সংশয়পূর্ণ। সংশয় দ্বারা পূর্ণ, এটা হচ্ছে সংশয়পূর্ণ। এরপরে প্রসূন শব্দের প্রতিশব্দ হচ্ছে ফুল। প্রসূন মানে হচ্ছে পুষ্প, মানে ফুল, পুষ্প, মুকুল ইত্যাদি, মঞ্জরি। এরপরে কাদম্বিনী শব্দের অর্থ কি? কাদম্বিনী মানে হচ্ছে মেঘমালা। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এরপরে হাতি শব্দের অর্থ কি? নাকি হাতি শব্দের সমার্থক শব্দ কোনটা? কুরঙ্গ, ভুজঙ্গ, করি, কেশরী। এই করি মানে হচ্ছে হাতি, কেশরী মানে হচ্ছে গিয়া সিংহ। কহ হ্যাঁ বীর কেশরী, তাই না? কেশরী শব্দের অর্থ সিংহ। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে গিয়ে সাপ। আর কুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে গিয়া হরিণ, বুঝছেন, মৃগ। তাহলে করি মানে হচ্ছে হাতি। তা হাতির আরেক কিছু সমার্থক শব্দ আছে, হাতি, হস্তি, তারপরে হচ্ছে আপনার ঐরাবত, তারপরে দ্বীপ। এই যে এই একটা দ্বীপ বানান আছে না, তারপরে এই একটা দ্বীপ বানান আছে, তারপরে আরেকটা দ্বীপ বানান আছে। এটা সহজে যদি বলি, এটা হচ্ছে আপনার আইসল্যান্ড, তাই না? সাগরের দ্বীপ। আচ্ছা, আর এই দ্বীপ শব্দের অর্থ হচ্ছে গিয়ে আলো, মানে প্রদীপের দ্বীপ। আর এই দ্বীপ মানে হচ্ছে গিয়ে হাতি। এখন এই পরীক্ষায় তো হাতি দিয়ে করি চাইছে, যদি আপনারা হাতি না দিয়ে করিটা এখানে দিয়ে দিত, তাইলে আপনি ভেজাল লাগাই দিছিল যে করি শব্দের সমার্থক শব্দ কোনটা, এখানে হাতি। তো এখন ওই যে উপরে যেটা দেয়, যেটা দিয়ে কোশ্চেনটা করে, সেটা বোঝা খুব জরুরি। এটা না বুঝলে বাকিতে আপনার ঝামেলা হতে পারে। এখন ধরেন করি না বলে এখানে বললো যে দ্বীপ শব্দের সমার্থক শব্দ কোনটা। এখন মনে করেন অপশনে সব পরিচিত আপনার, হাতি, সিংহ, সাপ, হরিণ, এমন সহজ শব্দ সব লিখছে। এখানে তো কুরঙ্গ আপনি বুঝেন না, হয়তোবা আপনার জন্য কঠিন লাগছে, বা আপনি কেশরী হয়তো বুঝেন নাই, বা ভুজঙ্গ হয়তো বুঝেন নাই। সব বুঝলেও কুরঙ্গ না বোঝার সম্ভাবনাই বেশি। তো তখন এমনটা বলো না, বললো হরিণ, সাপ, হাতি, সিংহ, এমন সহজভাবে সাজাইলো, কিন্তু মাইরা দিল উপরে। ওখানে বললো দ্বীপ শব্দের সমার্থক শব্দ কোনটা। শেষ কিন্তু, ঠ্যাং উপর দিক, মাথা নিচের দিক। বুঝছেন এবার? এরপর অপলাপ মানে অস্বীকার, আমরা প্রত্যেকে জানি। দেখবেন পত্র পত্রিকায় বলে সত্যের অপলাপ। মির্জা ফখরুল এই কথাটা খুব ব্যবহার করে, বাংলার ছাত্র তো। এরপরে প্রশ্ন হচ্ছে, আপনার পদ্ম শব্দ, এটা মূলত পদ্ম, পদ্মের কেন লেখলো বুঝলাম না, এটার সমার্থক শব্দ কোনটা হবে? সেটা হবে অরবিন্দ। কারণ উপরে যে বলছে মনসিজ, মনসিজ মানে হচ্ছে গিয়া মদন, মনের কামনা যিনি সৃজন করেন উনি হচ্ছেন গিয়া মদন, মানে কামদেব আর কি। মদন মানে কামদেব। ওকে। আর জলধর, আমরা জানি জলধর শব্দের অর্থ হচ্ছে মেঘ। এটা মেঘ দিয়ে বললে সহজে বুঝবেন। মেঘ মানে জলধর, অর্থাৎ অম্বুত, পদর, নিরত, ইত্যাদি ইত্যাদি। এরপরে অরবিন্দ মানে হচ্ছে আপনার পদ্ম। আপনি এটাকে যদি বিভিন্ন ভাবে বলেন, আপনি বলতে পারেন হচ্ছে পঙ্কজ, আপনি বলতে পারেন রাজীব, আপনি বলতে পারেন হচ্ছে উৎপল, আপনি বলতে পারেন হচ্ছে শতদল, আপনি বলতে পারেন কুমুদ, আপনি বলতে পারেন কুবলয়। এটা ব্যবহার করেছে মাইকেল মধুসূদন দত্ত, কবিতার নাম বঙ্গভূমির প্রতি, ক্লাস 8 এর বইয়ে দেখবেন। আরেক জায়গায় আবার কুবলয় বলছে, আবার বলছে কোকোনদ, কত বড় ডাকাত দেখেন। তবে মনোকোকোনদে এই কোকোনদ ব্যবহার করেছে, তামরস ব্যবহার করেছে, ওইখানেই আছে। এই তিনটা ব্যবহার করছে ওইখানে। ইন্দিবর, নীরজ, তারপরে সরোজ, নানান নাম আছে পদ্মের, একটু পড়বেন এগুলো, বুঝছেন? এখানে আবার ঝামেলা করেন না। এই উৎপল মানে পদ্ম, কিন্তু যদি শুধু উপল হয় কথাটা, শুধু উপল শব্দটা তো আবার পাথর, বুঝছেন? যেমন ধরেন আপনি যখন অশ্ব এরকম লিখবেন, আবার যখন অশ্ব আপনি এখানে মফলা দিবেন, আবার যখন অশ্ব এরকম লিখে উপরে রেফ দিবেন, অর্থের পার্থক্য আছে। এই অশ্ব মানে হচ্ছে গিয়ে ঘোড়া, এই অশ্ব মানে পাথর। যেমন পৃথিবীর তলে হচ্ছে একটা অশ্বমণ্ডল, আর এই অশ্ব মানে হচ্ছে পাইলস রোগ। অনেকের পাইলস একটা রোগ আছে, দেখবেন খুব কমন এখন। এই পাইলস রোগটা হচ্ছে এই অশ্ব। তো বুঝতেছেন ঝামেলা কত গভীরে? আপনি যদি এটা রেফ দেন, তাহলে এটা পাইলস হয়ে যায়, রেফ তুলে দিলে এটা ঘোড়া হয়ে যায়। বুঝলেন না? আমি একাই সব বুঝলাম। হ্যাঁ। অঞ্জন মানে হচ্ছে চোখে লাগানোর সুরমা আর কি, কাজল আছে না, মেয়েরা চোখে কাজল দেয়, ওটার নাম হচ্ছে অঞ্জন। এক রেফ দিলে হ্যাঁ জয় বাংলা হয়ে যায়, বুঝছেন? কিন্তু খুব ঝামেলা, খুব ঝামেলা ভাই। এটা বানান গঠিত জিনিসগুলো খুব, মানে আপনাকে সিরিয়াসলি দেখতে হবে। একটা জায়গায় আরেকটা মারবেন তো ঝামেলা শেষ।
আচ্ছা, সূর্যের প্রতিশব্দ কোনটা? অবনী মানে তো পৃথিবী। তো পৃথিবী মানে হচ্ছে ধরা, ভুবন, জগৎ, মেদিনী, বসুন্ধরা, বসুমতী, বসুধা, তাই না? এগুলো হচ্ছে পৃথিবী। সুধাকর মানে হচ্ছে চাঁদ, মানে চাঁদ, চন্দ্র, নিশাকর, নিশানাথ, নিশাপতি, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সোম, এগুলো হচ্ছে চাঁদ। সবিতা শব্দের অর্থ হচ্ছে সূর্য, মানে হচ্ছে আপনার সূর্য, তপন, ভাস্কর, আদিত্য, রবি, দিনমান, দিনমণি, কথা বুঝতে পেরেছেন? দিনপতি, এগুলো সবগুলো হচ্ছে সূর্যের নাম। ভানু, মার্তণ্ড, অর্ক, মিহির, সবিতা, এগুলো সব। তারপরে যদি কলানিধি বলেন, এটা চাঁদেরই নাম, কলানিধি। তো এই হচ্ছে কথা। তো সূর্যের সমার্থক শব্দ চাইছে, এটা হচ্ছে সবিতা। আপনারা বুঝেন নাকি আমি একাই সব বুঝি? এরপরে কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? আদিত্য মানে সূর্য, ভানু মানেও সূর্য, অদ্রি মানে পাহাড়, সবিতা মানে সূর্য। তো এটা সমার্থক শব্দ না। আপনারা সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বইটা পড়তে পারেন, এই জায়গায় আমাদের গাইডের পাশাপাশি, বা যে যে গাইড পড়েন, জিজ্ঞাসা পড়তে পারেন। জিজ্ঞাসাতেই এই চ্যাপ্টারটা খুব রিচ। আর আরেকটা চ্যাপ্টার পড়তে পারেন, মাধ্যমিকের যে নতুন ব্যাকরণ আছে না, মাধ্যমিক নতুন ব্যাকরণ, এই নতুন ব্যাকরণ থেকে পড়তে পারেন সমার্থক, বিপরীত, আর শব্দজোড় নামে একটা চ্যাপ্টার আছে, একদম লাস্টের চ্যাপ্টারটা শব্দজোড়। অর্থাৎ এই যে ধরেন আপনি অশ্ব লিখলেন এরকম, আবার আপনি অশ্ব লিখলেন এরকম, তো প্রায় সমুচ্চারিত ভিন্ন শব্দ যেগুলো আর কি ভিন্ন অর্থের, এটাকে শব্দজোড় বলছে এখন নতুন বইটাতে। তো এটাও আপনি ঘাটে আমরা দেখতে পারেন, আপনার জন্য আমার পরামর্শ থাকবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলছে, বুঝছেন কিনা বলেন তো, এই বইটা পড়বেন, পড়েন। নিচের কোনটি আর্টিফিশিয়ালের সমার্থক শব্দ নয়? আর্টিফিশিয়াল শব্দের অর্থ কি বলেন তো? আর্টিফিশিয়ালের সমার্থক শব্দ নয় বলছে। আর্টিফিশিয়াল শব্দের অর্থ কি? কৃত্রিম। তো আর্টিফিশিয়ালের সমার্থক না বলছে। আমার একটা ফোন আসছে ভাই, একটু ফোনটা নিয়ে নিই।
রেডি সবাই? চলেন। তো বলছিলাম এটা নিয়ে কথা হচ্ছিল, আর্টিফিশিয়াল এর সমার্থক শব্দ নয়, এটা হচ্ছে আপনার এক্সট, এর অর্থ হচ্ছে খাঁটি, মানে ঠিক উল্টা, বাকিগুলো সবগুলো কম বেশি আর্টিফিশিয়ালের সাথে সম্পর্ক রাখে। আচ্ছা, এরপরে কোনটি বিটপি শব্দের সমার্থক নয়? বিটপি শব্দের অর্থ কি বলেন তো? বিটপি শব্দের অর্থ হচ্ছে কি বৃক্ষ, গাছ। তাহলে এটার সমার্থক নয় হচ্ছে তৃণ, তৃণ মানে তৃণলতা, আর বাকিগুলো দ্রুম, পাদপ, তরু সবই গাছ। এরপরে অন্ধকার শব্দের সমার্থক শব্দ নয়, অন্ধকারের সমার্থক শব্দ চায় নাই আপনার কাছে। অমানিসা, আধার, কাজল, তিমির। কাজল মানে কি বলেন তো? কাজল হচ্ছে চোখে লাগানোর জিনিস, সুতরাং এটা না, বাকি সবগুলোই মিলবে। বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ কোনটা? বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ হচ্ছে আনুগত্য করা। আর সাহসী, বন্ধুত্ব, কাপুরুষোচিত, এটার বিপরীত না, সমার্থক না। পুষ্ট, পুষ্টর বিপরীত শব্দ হচ্ছে ক্ষীণ, চিকন চাকন আর কি, শুকনা টুকনা। বন্ধুর, বন্ধুর মানে কোথাও উঁচু কোথাও নিচু, এর মানে হচ্ছে মসৃণ। বন্ধুর আর বান্ধবী শত্রু খুঁজলে হবে না। অনুগ্রহ, এটার বিপরীত শব্দ কি? অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। হুবহু প্রশ্ন এগুলো। ওই যে সিনোনিম অফ কাম, কাম শব্দের অর্থ হচ্ছে গিয়ে শান্ত, ঠান্ডা পান্ডা, আমরা বলি না যে সে হচ্ছে গিয়ে কুল আছে। এখন দেখেন, আহ প্রশ্ন জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কাম, মানে কাম শব্দের হচ্ছে আপনার সিনোনিম কোনটা। এখন সিনোনিম খুঁজতে গেলে এখানে আছে হচ্ছে অ্যান্টিবডি, প্লেন, রিকভার, এলোফ। এখানে তো উত্তর নাই, এলোফ শব্দের তো দূরে, রিকভার মানে উদ্ধার করে নিয়ে আসা, প্লেন মানে সমতল, আর অ্যান্টিবডি মানে হচ্ছে ধ্বংসকারী, অর্থাৎ ক্ষতিকর পদার্থ যেটা ধ্বংস করে সেটাকে অ্যান্টিবডি বলা হয়। এর মানে হচ্ছে এখানে উত্তর নাই বলবো আমরা, তাই না? উত্তর নাই। তারপরে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আগলি, আগলি শব্দের অর্থ কুৎসিত, দেখতে খারাপ। তাহলে নট আগলি, বাকিগুলো হয় না, একটাও মিলে না দেখেন, তাই না? গ্রীষ্ম শব্দের অর্থ ভয়ানক, সুতরাং মিলতেছে না। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, মানে এখানেও আবার সিনোনিমই চাইতেছে, তাই না? অবডিউরেট, এটার সিনোনিম জানতে চাইছে, মানে সমার্থক শব্দ। তো আপনার এই অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে আপনার বাংলা হচ্ছে একগুঁয়ে, মানে ঘাওড়া টাইপের। তো এটা যদি সিনোনিম খুঁজতে হয় তাহলে এখান থেকে আপনি নিতে পারেন স্টাববার্ন, কারণ বাকিগুলো হচ্ছে না দেখেন। ডিসিটফুল হচ্ছে না, ডিসিটফুল মানে হচ্ছে প্রতারণা দ্বারা, মানে একদম পরিপূর্ণ অবস্থা, প্রচুর প্রতারণা করে এমন। আচ্ছা, তারপর হচ্ছে স্লাই মানে ধূর্ত, চালাক, বাটপার। তারপর হচ্ছে সুইন্ডলার, সুইন্ডলার শব্দের অর্থ হচ্ছে আপনার প্রতারক। এখানে বলছে এক গুয়ে টাইপের, ঘাওড়া টাইপের, এর মানে স্টাববার্ন। তারপরে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানরমাস, অ্যানরমাস শব্দের অর্থ বেশি, পরিমাণে অনেক। এখন যদি এখান থেকে নিতে হয় একটু খেয়াল করেন, হোয়াট ইজ অ্যানরমাস, দেখেন একটু খেয়াল করেন, এডিশনাল এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমার অতিরিক্ত। ম্যানি, ম্যানি মানে হচ্ছে বেশি। আচ্ছা, বিগ মানে হচ্ছে বড়। এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। তো অ্যানরমাস মানে তো ম্যানি হবে, তাই না? বিগ হবে না, বিগ মানে বড়, বড় হওয়ার তো চান্স নাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপ্রোচড, আচ্ছা অ্যাপ্রোচ শব্দের অর্থ এখান থেকে যদি আপনি নেন এবং এটার অ্যান্টোনিম জানতে চাইছে, তাহলে হচ্ছে ডিপার্টেড, চলে গেছে এমন, বিদায় নিয়েছে এমন। ডিপার্চার টাইম দেখবেন লেখা থাকে ফ্লাইটের টিকিটে, তাহলে ডিপার্টেড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডন, অ্যাবান্ডন শব্দের তো কম না বেশি? বেশি, অনেক, মানে পরিমাণে অনেক হলে অ্যাবান্ডন বলা হয়। আর স্কার্স মানে হচ্ছে পরিমাণে কম, অপ্রতুল, রেয়ার, বুঝে পাচ্ছেন না এমন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কার্টেইল, কার্টেল শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত নাকি বিস্তৃত বলেন? সংক্ষিপ্ত করে ফেলা, কমায় ফেলা। তাহলে তার বিপরীত হচ্ছে ডিটেইল, বিস্তারিত করা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইম্পালসিভ, ইম্পালসিভ শব্দের অর্থ, ইম্পালস নামে একটা হসপিটাল আছে দেখেন ঢাকা শহরে, রাইট? হচ্ছে এটা কই যেন, নাবিস্কুর দিকে, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, ইম্পালসিভ শব্দের আপনার কাছে চাইছে কি? চাইছে হচ্ছে অ্যান্টোনিম, অর্থাৎ আপনাকে বিপরীত শব্দটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ওই ইম্পালস না, ইম্পালসিভ বলছে। তো যেহেতু ইম্পালসিভের আপনাকে বের করতে হবে হচ্ছে এটার অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ যদি আপনাকে বের করতে হয়, তাইলে হচ্ছে আপনার নিরাবেগ, নিরাবেগ, আবেগ টাবেগ না এরকম, ডিসপ্যাশনেট, আবেগ না। ইম্পালসিভ মানে আবেগী, মনের ভিতরে ইমোশন আছে, ভাব ভালোবাসা পূর্ণ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপিথেটিক, বলেন, এটা আপনারা বলবেন।
বলেন। অ্যাপাথেটিক মানে হচ্ছে মনোযোগী না, মানে উদাসীন। তো উদাসীনের বিপরীতে কি হবে? খুব আগ্রহী, কোনো কিছু করার জন্য খুব ব্যস্ত। কিশোর বয়সে যেমন কোনো কিছু করার রোগ চাপলে আমরা কান্নাকাটি করতাম, এমন আর কি একটা অবস্থা। হ্যাঁ, না না, সিনসিয়ার মানে আন্তরিক, এর থেকেও বেশি আগ্রহী, তাহলে এনথিউজিয়াস্টিক, অতি উৎসাহী, এটা ভালো হবে। ওই যে অ্যান্টোনিম অফ অ্যামালগামেট, অ্যামালগামেট শব্দের তো জড়ো করা, এক জায়গায় নিয়ে আসা। কথা কি বুঝতে পারছেন? এক জায়গায় নিয়ে আসাকে বলা হয় অ্যামালগামেট। মনে হয় এটা একটা ম্যাথের টার্ম, আমার যদি ভুল না হয়। অ্যান্টোনিম খুঁজতে বলছে, অ্যান্টোনিম মানে হচ্ছে নাড়ায় চাড়ায় ফেলা, উল্টায় পাল্টায় দেওয়া, পৃথক করে ফেলা। ক্লিয়ার? হ্যাঁ, সেগ্রিগেট এটা। ওকে, তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এর মানে এখানে আর কিছু নাই আর কি। এখন আমরা শুরুর দিকে চলে যাব, যে পার্টটা আছে কেবল মুখস্থের জিনিস বা কেবল নিজের উপরে ডিপেন্ড করে, সেটা একটু দেখাই দিই আপনাদের। আচ্ছা, এখন আসেন এখান থেকে কেমন আপনার ইংরেজি বর্ণমালাগুলোকে বিপরীত ক্রমে সাজাইলে কি হয়। এ মানে 1, বিপরীত দিক থেকে এ মানে 26, এগুলো লাগবে। হ্যাঁ, কেন লাগবে আমি আপনাকে একটু এখানে একটা পেজ নিয়ে দেখাই। যেমন ধরেন অনেক সময় আপনার এরকম কিছু ফালতু প্রশ্ন করবে, আপনারা বলবে যে ধরেন সাধারণ যে অর্ডার সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এ মানে হচ্ছে গিয়ে আপনার 1, আর জেড মানে হচ্ছে 26। এখন এটা তো হচ্ছে সাধারণ অর্ডার। এখন যদি জিজ্ঞাসা করে রিভার্স অর্ডার, মানে যদি আপনাকে উল্টা দিক থেকে হিসাব করতে বলে, তাহলে ওইটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 26। ধরেন প্রশ্ন ইংলিশে করলো যে জেনারেল অর্ডারে ডি হচ্ছে 4th, তো রিভার্স অর্ডারে ডি কত। তো রিভার্স অর্ডারে আপনি এপাশ থেকে 1 2 3 গুণে আসা ডি যা পাবেন তাই। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে সাধারণ অর্ডারে এ আপনার কে হচ্ছে এত, তো রিভার্স অর্ডারে কে কত। এই জন্য আপনাকে অর্ডারটা জানতে হবে। অর্থাৎ সোজায় গেলে কেমনে হয়, উল্টা দিক থেকে আসলে কেমনে হয়, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কারণ হচ্ছে অনেক সময় আপনাকে বলবে যে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকে পঞ্চম বর্ণের পরের বর্ণ কোনটা, অথবা ইংরেজি বর্ণমালা ডান দিক থেকে দশম বর্ণের বাম দিকে চতুর্থ বর্ণের পরের বর্ণ কোনটা। তো এসব ক্ষেত্রে আপনি কি করবেন? আমি যেটা করতাম, যেটা আমার সুবিধা হইতো, আমি তো এত আপনাদের মতো তো শার্প না, আমি লিখে ফেলাইতাম এইরকম। লেখা তারপর এটা নিয়ে অনেক কিছু করা যায়। ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, আমি গুনে গুনে সুন্দর করে দিতাম। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সো এই জন্য আপনাকে জাস্ট এই অর্ডারটা একটু জানতে হবে, আর কিছু না। আর কিছু প্রশ্ন আছে এখান থেকে আসে। আমার এই ক্লাস নেওয়ার অভিজ্ঞতা বলে, আমি যতবার আমি এই ক্লাসটা পড়াইতে আসছি আমি দেখছি আমার ছাত্ররা আমার আগে দিয়ে দেয়, কারণ আমি এখানে অ্যানালগ সিস্টেম অ্যাপ্লাই করি, আপনারা স্মার্ট সিস্টেম অ্যাপ্লাই করেন। আপনারা অঙ্ক পারেন তো, যোগ বিয়োগ মাইরা দুমদাম করে ফেলেন। আসেন, আবার কেউ কেউ আছে আমার মতোই খুব নিরীহ, আমার নিরীহদেরকে নিয়ে এই কাজ, যারা হচ্ছে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি অ্যাডভান্স, তাদেরকে নিয়ে আমার তেমন কাজ নাই। তো চলেন শুরু করি। বলছে যে গেমস এর বানানটা এরকম করে লেখা যায়, হ্যাঁ, তবে স্পোর্টস এর বানানটা কেমন হবে। এখন গেমস কে যে এরকম করে লিখছে, কেমনে লিখছে একটু দেখেন। আপনি আবার ABCD পড়তে থাকেন, পড়তে গেলে দেখবেন ABCDEF, খেয়াল করেন, GH, আবার দেখেন ABMNEFST। মানে সাধারণ যে অর্ডার আছে, যেটা আছে তার ঠিক পরেরটা, অর্থাৎ এ থাকলে বামে যদি এ থাকে এখানে আছে হলো বি, এ পাশে যদি সি থাকে তার জায়গায় এক পাশে ডি, তাহলে এই পাশে যেখানে জি তার জায়গায় এইচ। এখন আপনি বলেন স্পোর্টস যখন আপনি করবেন, ABCDEFGHIJKLMNOPQRST, খুব খেয়াল করেন, MNOP, তারপরে কিউ, MNO, তারপরে PQR, তারপরে এস, PQRST। বলেন না কেন? তাহলে এই পাশে টি, এই পাশে ইউ। বুঝতেছেন নাকি আমি একা সব বুঝে ফেলাইলাম?
হ্যালো, তারপরে এই পাশে এস, এই পাশে টি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আপনারা পারবেন। হ্যাঁ, পরের লেটার নিলে হয়ে যাচ্ছে। তো এগুলো এরকমই আসবে, হয় সামনে যাবে নয় পরে যাবে, বিভিন্নভাবে মেলানোর চেষ্টা করবেন। এবার এটার অ্যান্সার আপনারা দিবেন। বলছে যদি এন বি এম এইচ পি এর অর্থ ম্যাঙ্গো হয়, তবে পরেরটা যেটা আছে এম এফ এন পি ও এর অর্থ কি হবে? দ্রুত দিয়ে ফেলেন। এটা যদি ম্যাঙ্গো দিয়ে রিপ্লেস করা যায়, পরেরটা কি দিয়ে রিপ্লেস করবেন? কে দিবেন সবার আগে? বলেন বলেন। ঢাকা, ব্যাংকক, ঢাকা। কেমনে রে পাগলা? প্রতীক। এখন দেখেন, বলছে ম্যাঙ্গো মানে হচ্ছে এটা এন বি এ কি এম এইচ পি। তাহলে আপনি যখন পড়বেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এ বি এন, তার আগেরটা এইচ, বুঝতেছেন? জি, সরি, এম এর আগে এটা হচ্ছে এম, তারপরে জি, তার আগে এইচ, ও তার আগে পি। উত্তরই তো নাই এখানে। আপনি যখন এটা মিলাইতে চাইবেন, আপনি বলছেন এটার অর্থ যদি ম্যাঙ্গো হয় তাহলে এর অর্থ কি, তো উত্তর তো নাই। উত্তর তো মিলতেছে না কোনো দিক থেকে। হ্যাঁ, যদি আপনার এটার জায়গায় এমন না হয়ে এনবির পরে যদি ও থাকতো, তারপরে এইচপি থাকতো এম না দিয়ে, সেক্ষেত্রে আপনার এখানে, সেক্ষেত্রে এটা লেমন মেলানো যাইতো। সো এটা নাই, উত্তর নাই। তারপরে টেল যদি লেট হয় ক্যাফে, তাহলে ফেস হবে। খুব পপুলার কোশ্চেন, সব জায়গায় আসে, বিসিএস এর বাইরেও আসে। আচ্ছা, এটা আপনারা করবেন। বলছে যে এল মানে যদি যোগ হয়, এম মানে যদি বিয়োগ হয়, এন মানে যদি ভাগ হয়, তাহলে ও সমান যদি আপনার গুণ হয় তাহলে কত হবে আমি বসাই দিব। আপনারা আমার ক্যালকুলেট করে সবার আগে যে দিয়ে দিবেন, তার জন্য ঢাকা ব্যাংকক ঢাকায় এয়ার টিকেট আপনি ফ্রি পাওয়া যাবেন। এর মানে এখানে আগে মানটা বসান, 18,036। এরপরে বলছিল এখানে এন আছে না, তো এন এর অর্থ কি বলছে? ভাগ, তো আপনি বসাই দিলেন ভাগ। ওকে, আমি ভাগ হিসাবে এটাকে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে 12, 12 পরে এম, এম সমান হচ্ছে বিয়োগ, তো দিলাম বিয়োগ। তো 12 পরে দিতে হবে কত? 6, 6 পরে এল, এল সমান কত দিতে বলছে? যোগ দিতে বলছে, দিলাম যোগ। তারপরে হচ্ছে কত? 7, তাই না? এই যে 6-এর পরে এল, এল সমান কত? যোগ দিছি। তো যোগের পরে আপনাকে কি দিছে একটু খেয়াল করে দেখেন। তারপরে বলছে হচ্ছে যোগ দিলাম, দিয়ে আমি 7 দিলাম। এখন আপনি যোগ করে দিয়ে কুচি করে আমারে বুঝাই দেন। ক্যালকুলেট করে সবার আগে অ্যান্সার যে দিয়ে দিবেন, আমি তার নাম ঘোষণা করে দেব। অধিকারী, ভেরি গুড। নাহল, ঠিক আছে। আর কেউ? 1504 সরল অঙ্ক করেন। ইউএনএফপিএ, জাতিসংঘের সিরিজ, বুঝছেন? জাতিসংঘের যে প্রতিষ্ঠান আছে না, তার একটা সিরিজ এটা ইউএনএফপিএ। বাংলাদেশ, মালদ্বীপস, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এটা কি ধরনের প্রশ্ন? এগুলা বিসিএস আসার কোনো মানে আছে? তাই না? বাংলাদেশ, মালদ্বীপ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল। তারপরে হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যেগুলো বাংলার কথা বলছিলাম, এগুলো ইংরেজিতে ডান থেকে বামে, বাম থেকে ডানে। সাধারণ অর্ডারে অ 1 নম্বরই থাকে, রিভার্স অর্ডারে ওটা 11 নম্বর ধরা হয়। সাধারণ অর্ডারে ব্যঞ্জন বর্ণের ক 1 নম্বরই থাকে, রিভার্স অর্ডারে ক কে আপনি সর্বশেষে ধরবেন। এই তো, আর কিছু না। এখন আসেন নাড়ায় চাড়ায় দেখি। একটু খেয়াল করেন, প্রশ্ন করছে এন এবং আর এর মাঝখানে মধ্যবর্তী অক্ষরটি ডান দিকের পঞ্চম অক্ষরের পরের অক্ষরটি কি? কত বড় মানে ইয়ার কি আর কি ভাব আর কি। তাহলে এখন দেখেন, আমি লিখে নিই আপনাকে, আপনারা মিলাই দিবেন। আমি আবার লিখি এ
বি সি ডি ই এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। প্রশ্ন করছে এন এবং আর এর মাঝখানে। আচ্ছা, এখন আইডেন্টিফাই করেন এন কই আছে আর আর কই আছে। এই হইল গিয়া এন আর এই হইল গিয়া আর। জিজ্ঞাসা করছে এন এবং আর এর মাঝখানে মধ্যবর্তী, মাঝখানে তো সবগুলোই আছে, এই তিনটাই তো মাঝখানে, তাই না? ও পি কিউ সবই মাঝখানে, মধ্যবর্তী কোনটা? মধ্যবর্তী হচ্ছে এইটা, বুঝছেন? ডান দিকের পঞ্চম অক্ষরের পরেরটা মানে ষষ্ঠ অক্ষরটা আপনাকে খুঁজতে বলছে। এবার এখন গণেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যেটা, সেটা কোনটা হবে বলেন এবার, দ্রুত বলেন হাউমাউ করে। ভি হবে। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? এগুলা কি করাবো বলেন, দরকার নাই। এরপরে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি? দেখেন, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, আগে বাম দিক থেকে দ্বাদশ বর্ণ খুঁজে বের করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। দ্বাদশ হচ্ছে গিয়া এম। আচ্ছা, এখন বলছে প্রশ্নটা কি, দ্বাদশ বর্ণ যেটি তার ডানে অষ্টম বর্ণ কোনটা? এবার তার ডানে যাওয়া লাগবে আবার, যদি আমি অষ্টম বর্ণ খুঁজতে হয়। এবার তার ডানে অষ্টম বর্ণ খোঁজেন, তাহলে এটা তো দ্বাদশ। এবার পরেরটা থেকে গুনবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অর্থাৎ ইউ যেটা সেটা। দেখেন তো অপশনে ইউ আছে নাকি? আছে অপশনে? কথা বলতে হবে। আচ্ছা, 20তম বর্ণ তো না? 20তম বর্ণ, আচ্ছা আচ্ছা, একটু একটু আসেন আসেন, দাঁড়ান, দ্বাদশ বর্ণ মানে 20তম বর্ণ। আচ্ছা, তাহলে ইংরেজি বর্ণমালার আমি এই পাশেই আসি, দেখেন ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আমি এম ধরছিলাম, আমার ওখানে ভুল ছিল, তাই না? আচ্ছা, এরপর বলছে তার ডানে অষ্টম বর্ণ কোনটা। এখন তার ডানে যদি আমাকে অষ্টম বর্ণ খুঁজতে হয়, ডান দিকে আবার প্রথম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। রাইট? ইয়েস অর নো? ইয়া, ঠিক। তারপরে অভিধানে কোন শব্দটি প্রথমে আসবে? ইংরেজি অভিধান যারা পড়েন তারা ভালো পারবেন। BEAM নাকি বিউটি নাকি বিউটিফাই? একটু খেয়াল করেন, সবগুলোতে বির পরে ই আছে, সবগুলোতে কমন। এরপরে এ আছে যেটা, সেটাকে নিতে হবে কারণ প্রথম থেকে আবার আসবে। তাহলে আমার যদি এ আনলাম, এরপরে দেখেন ইউ আছে, ইউ বাদ, ইউ বাদ, তাহলে ইউর আগে এম থাকে, সুতরাং এটাই আগে। ডিকশনারির জিনিস, এটা না বোঝারও কিছু নাই, বোঝারও কিছু নাই। এরপরে হচ্ছে শুদ্ধ বানান গুচ্ছ কোথায় রয়েছে, অর্থাৎ ডিকশনারি অনুযায়ী কোথায় সাজানো হয়েছে। বাংলা ডিকশনারি পড়লে বুঝবেন, আগে ক থাকে, তারপরে কিও থাকে, তারপরে খ থাকে, তারপরে খ যেখানে শেষ হয়ে যায় বর্গীয় জ, খ প্রত্যয়, তারপরে বর্গীয় জ, বর্গীয় জর পরে এখানে গ আছে, গর পরে আপনার দুইটা গ একসাথে থাকবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনার বর্গীয় জর পরে আপনার দন্তন্য জ থাকবে। আচ্ছা, বুঝতেছেন না? আচ্ছা, বুঝাই দিচ্ছি আবার, দেখেন অধিকারী, দেখেন দেখেন, এটা হচ্ছে একটা সিরিজ এই পর্যন্ত, এটা প্রপার আছে, প্রথমে ক থাকবে, তারপরে খিও থাকবে, তারপরে খ থাকবে। বাংলা ডিকশনারি ঘাটবেন, তাহলে ক, খিও, খ পাইছেন, দেখেন। বাকিটা এখানে কর পরে খ, এটা বাদ। এখানে কর পরে আপনার খিও আছে, খ আছে, কিন্তু এখানে ঝামেলা আছে, সো এটাও বাদ। তাহলে এই সিরিজটা প্রথমত ঠিক, এটা আর একটা সিরিজ। আচ্ছা, বর্গীয় জোর পরে গ, এখানে ডাবল গ, তারপরে গর পরে দন্তন্য জ। সুতরাং এটা এবং এটা দুটোই দুই জায়গা থেকে কারেক্ট করা লাগবে, অর্থাৎ একটা হচ্ছে ক দিয়ে, আরটা বর্গীয় জ দিয়ে। দুটো দুই দিক থেকে কোয়ালিফাই করলে ঠিক হবে। এবার বুঝছেন কি? অধিকারী, ওকে। নিচে শূন্যস্থানে কোনটি বসবে? এটা দুইটা সিরিজ আছে এখানে।
আপনি একবার ডান দিক থেকে হিসাব করবেন, একবার বাম দিক থেকে হিসাব করবেন। একটু পরে দেখেন তো ঘটনা কি। এখানে একটা গ্যাপ আছে। এখানে হলো ক, খ, একটু খেয়াল করেন, ক, খ, গ, ঘ, উ। তাহলে দেখেন একটা করে গ্যাপ, ক, খ, গ, ঘ, উ। বুঝছেন? এটা হলো প্রথমটা বাম থেকে ডানে, আর পরেরটা হচ্ছে উল্টা। এখন উল্টা যদি আপনি আসেন দেখেন, তাহলে ক, খ, গ, ঘ, উ, চ, ছ। তাহলে একটা ছ পাইছি। এখন এই দিক থেকে যদি আবার এই এমনি যদি আসেন, তাহলে এখানে চন্দ্রবিন্দু, এখানে অনুস্বার, একটা গ্যাপ হবে। তো গ্যাপ হলে যেটা আসে আপনি অন্তস্থ, তারপরে এখানে যেটা থাকে বাংলা বর্ণমালায় যদি যান আর কি, তখন দেখবেন যেটা আছে সেটা হচ্ছে আপনার ড বিন্দু র। তাহলে ছ আর ড বিন্দু র যেটা, সেটাই হচ্ছে সঠিক উত্তর। আমি বলে দিলাম, একটা বাম থেকে ডান, একটা ডান থেকে বাম, এটা দুইটা সিরিজ। বুঝছেন? একটা এমনি মিলাবেন, একটা এমনি মিলাবেন, এই আর কিছু না। এরপর এটা দিয়ে কোন, কি বলছে, এর সঙ্গে কোন বর্ণ যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাসগুলো অর্থবোধক শব্দ তৈরি হয়? নিরুৎসাহ হবে ভাই, খণ্ড তো দিলেই হয়ে যাবে। কোন বর্ণগুলো দিয়ে এলোমেলো মানব দেহ সম্পর্কিত একটি শব্দ হবে? মানব দেহ সম্পর্কিত শব্দ কোনটা দিয়ে হয়? প্রথমটা দিয়ে করা যায় আইটেম, হবে না। এটা দিয়ে করা যায় পেপার, হবে না। এইটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা? যায়, বি ই, তারপরে আপনার এল এল ওয়াই, বেলি, বেলি মানে পেট। এটা দিয়ে কি করা যায় বলেন দেখি? এই, এটা দিয়ে কি হয় শেষেরটা দিয়ে? ছেলেপেলে কই? আর এটা দিয়ে হয় লাভ। উত্তর তো এটা হবে না, আমি মুছে দিতেছি, আবেগে দিছি আর কি। এটা দিয়ে লাভ হয়, আপনি চাইবেন সেখানে পড়বেন না, কিন্তু আপনি পড়বেন, বাঁচতে পারবেন না। বুঝছেন না? সব শেষ ওই জায়গায় গিয়া। আচ্ছা, তারপরে আসেন, কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন সম্ভব? এটা প্রাপ্তি স্বীকার। নিচের অক্ষরগুলো দিয়ে অর্থবোধক শব্দ তৈরি করুন। আলু বোখারা, আলু বোখারা। আলু বোখারা খাবেন, যাদের হজমে প্রবলেম আছে তাদের উপকার করবে আলু বোখারা। জিনিসটাও একটা অন্য রকমের টেস্ট, যদিও বেশ দাম, তবে খাইয়েন। এরপর ডিটারমিনেশন শব্দটি থেকে কিছু বর্ণনের নিচের কোনটি গঠন করা যায়? মেনশন গঠন করা যায়। এটা সব মুখস্থ শব্দ মাথায় চলে আসতেছে আমার, আপনারা মিলেই নিন। এরপরে বলছে নট উইথস্ট্যান্ডিং শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার। আচ্ছা, আপনি একবার মিনিমাম নিতে পারবেন, একাধিকবার আসলে নিতে পারবেন। নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? যাবে না। নেশন তৈরি করা যাবে, এন এ টি আই ও এন আছে এখানে দেখেন সব, এন আছে, এ আছে, টি আছে, আই আছে, হ্যাঁ ও আছে, এন আছে, আছে, এটাও করা যাবে, এটাও করা যাবে। যেটা করা যাবে না সেটা হলো গিয়ে আপনার সাউথ, এটা করা যাবে না। এরপরে হি ডাইড ড্যাশ পয়জন, বিভিন্ন ভাবে মরা যায় দেশের জন্য, বিষ খায়া, সুইসাইড করে, রোগে মরলে, বেশি খাইতে খাইতে মরে গেলে গা, আরেকজন যদি আপনারা মারা ফেলে, বিভিন্ন ভাবে হয়। তো যদি এমন হয় কেউ সুইসাইড করে বসছে, বিষ খায় সে মারা গেছে আর কি, হ্যাঁ তার কষ্ট হয়েছিল এই জন্য, তখন ডাইট বাই হয়। এটা আমরা জানি, ডাইট বাই হয়। দেশের জন্য ডাই ফর হবে, ডাই ফর কান্ট্রি, ডাই ফর বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি। প্লিজ পুট দ্য ডিশ ভেজ ইন দ্য টেবল। আচ্ছা, প্লিজ পুট দ্য ভেজ ডিশ অন দ্য টেবল। আচ্ছা, এখন আপনি টেবিলের উপরে কি রাখবেন? ফুলদানি রাখবেন বা ভেজটা রাখবেন, এই তো, সো অন হবে। এরপরে হচ্ছে ডিউরিং মাই স্টাডি টাইম আই কেম ডেস দিস বিউটিফুল পোয়েম। আচ্ছা, বলছে আমি যখন পড়াশোনা করতেছিলাম, এটা ইংরেজি ক্লাসের, এটা হচ্ছে আবরার বুঝাবে বা আরাফাত ভাই বুঝাবে, তাহলে সহজে বুঝবেন এগুলোর কাহিনী আসলে কি। গ্রুপ বার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গাগুলোতে আলোচনাগুলো পাবেন। আপনি ধরেন পড়তেছেন পড়তেছেন, উল্টাইতে উল্টাইছেন, এমন সময় হঠাৎ করে আপনার সামনে খুব দারুণ কিছু একটা আসছে। তো এমন হলে বোঝানোর জন্য খেই মাপন বলা হয়। হঠাৎ সামনে পড়ছে, আপনি স্ক্রল করতেছেন করতেছেন, একটা ভিডিও পাইছেন যেটা আপনাকে পরিবর্তন করে ফেলছে একটা সময়, এমন হলে তার খেই মাপন বলা হয়। সত্যি কথা বললে অনেকেরই আতে ঘা লাগে, বাবারে বাবা। অঙ্কনের বিসমিল্লাহি গলত, এখন কেচে গন্ডুস করা ছাড়া উপায় নাই। কেচে গন্ডুস মানে হচ্ছে পুনরায় আরম্ভ, এটা একটা বাগধারা। এগুলো এখন আর খুব বেশি আসে না। ধনে যায় রায় বাবুর বাড়ি যেন দেশ। আচ্ছা, ধনে জনে, অর্থাৎ টাকাও আছে, তার বাড়িতে সুন্দর সুন্দর মানুষও আছে। তাহলে এটা খুব চমৎকার কিছু বুঝাবে, মানে হচ্ছে চাঁদের হাট, সুখের সংসার আর কি। তাসের ঘর, ডুমুরের ফুল, মণিকাঞ্চন যোগ হবে না। মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত বর কনে আর কি।
যেমন বর তেমন কনে, মনে করেন আর কি, সব দিক দিয়ে বিয়েটা ম্যাচিং ছিল আর কি, এই জন্য মণিকাঞ্চন যোগ। এটা হবে চাঁদের হাট। এরপরে বলছে দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু দ্য হেড। এর অর্থ হচ্ছে পরিস্থিতির চরম পর্যায়ে পৌঁছায় গেছে, খুব ক্রুশিয়াল মোমেন্ট বোঝানোর জন্য কাম টু দ্য হেড বলা হয়। ওকে, তারপর মাই প্রেজেন্স টু হিম ওয়াজ লাইক এ রেড র‍্যাগ টু এ ড্যাশ। এটা কি হর্স হবে, ভি হবে, মাঙ্কি হবে, বুল হবে? অর্থাৎ স্পেনে দেখবেন এই জঙ্গলি খেলাটা খেলা হয়, ষাঁড়কে খেপাই দেওয়া হয়, তাই না? তো বলছে যে আমি যখন সেখানে গেলাম সেই রকম ভাবে ওইরকম ষাঁড়ের মতো খেপে উঠছে। সো ইটস বুল, নট মাঙ্কি, বি অর হর্স। মনোভাব, উদারচেতা। এখন শিক্ষা যদি হয় তাহলে কি হবে? বাংলা অ্যানালজি মিলান, মনোভাব, উদারচেতার ভাব। তার শিক্ষা আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক, সর্বজনীন, কুসংস্কার, ডেফিনেটলি সর্বজনীন। এরপরে রাস্তা দিয়ে বাস চলে, এখন রেলপথ দিয়েই তো রেল চলবে নাকি? ট্রেন চলবে রেলপথ দিয়ে, ডেফিনেটলি। মসজিদ, পবিত্রতা, তাহলে বিদ্যালয়, শৃঙ্খলা। মানবিক জায়গার উত্তর হবে এগুলো সবগুলো। আত্মোন্নয়ন। আচ্ছা, চারা গাছ বীজ থেকে হয়। এখন ডিম্ব, তাহলে মুরগি হবে না মুরগি ছানা হবে? এটা একটা ভালো পয়েন্ট কিন্তু, দেখেন মুরগি নাকি মুরগি ছানা, দেখেন একটু খেয়াল করেন। বীজ থেকে চারা গাছ হয়, তো ডিম থেকে কি হবে? মুরগি না মুরগি ছানা? দেখি একটু দলাদলি করে নিয়ে জায়গাটায়। মোরগ হবে না? বলেন তো, এই আসেন তো দলাদলি করি। ডিম থেকে অমলেট হয় কিনা? হয়। মুরগি ছানা হবে, তো মুরগি ছানা হইলে না সেনা পরে মুরগিতে রূপান্তরিত হবে। বীজ থেকে চারা গাছ পাইছেন আপনি, তো ডিম থেকে তো আপনি বাচ্চাটা পাবেন, তো মুরগি ছানা হবে উত্তর। পণ্য, বিজ্ঞাপন, এরপরে প্রার্থী, প্রচার, এইগুলো কইরা দিতে হবে আমার? ছুটি দিয়ে দিই। সমার্থক শব্দের জোড়া কোনটি? কি কি আছে এখানে দেখেন, প্রাইভেট, পাবলিক, সব হবে না। ইনক্লুসিভ, ইনভ্যাসিভ, মিস্টেরিয়াস, আননোন, কমন, ইউনিক। মিস্টেরিয়াস, আননোন দুটোই হচ্ছে অজানা, রহস্যময়, তাই না? তারপরে হচ্ছে কোন দুটি শব্দের অর্থ সব থেকে কাছাকাছি আপনাকে, অর্থাৎ সিনোনিমাস শব্দগুলো খুঁজতে বলতেছে আর কি। স্ট্রেঞ্জ, ফর্মলেস না। হ্যাকটিক, ইরেগুলার না। ফর্মলেস, ইরেগুলার, হ্যাঁ এইটাকে বলতে পারেন ফর্মলেস। খেলোয়াড়, এখন ধরেন একজন সৌম্য সরকার, ফর্মলেস হইলে এটাকে ইরেগুলার দিয়ে আপনি করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটি সব থেকে কাছাকাছি, তাই না? বাকিগুলো হচ্ছে না, একটাও হচ্ছে না। এরপরে হচ্ছে অ্যাশেস, ফায়ার। আচ্ছা, ঠিক আছে, আগুন যদি জ্বলে তাহলে অ্যাশেস হবে। সো রেলিক, সিভিলাইজেশন, ডেফিনেটলি। সভ্যতা গেলে রেলিক, তাই না? ধ্বংস হয়ে গেলে। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের, মানে চাঁদ, প্লুটো, মঙ্গল, পৃথিবী। দেখেন সবগুলো গ্রহ, প্লুটো গ্রহ যদি এটা হারাই গেছে, এখন ওই তর্কে আমরা যাওয়ার দরকার নাই। আচ্ছা, মঙ্গল গ্রহ, পৃথিবী গ্রহ, তাহলে চাঁদ হচ্ছে উপগ্রহ, এটা অ্যান্সার নিতে পারবেন আপনি। আচ্ছা, নিচের কোনটি ব্যতিক্রম? উত্তর ঈশান, মার্তণ্ড, তারপরে নৈঋত্য, মার্তণ্ড। কারণ মার্তণ্ড হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ, আর বাকিগুলো সবগুলো দিকের নাম, এগুলো সবগুলো দিকের নাম। দিক কয়টা? 10টা। মনে রাখেন, আমরা বলি 4টার কথা, কিন্তু এই দিক আসলে 10টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এরপরে 3টা কোণা আছে, একটা হচ্ছে ঈশান, একটা নৈঋত্য, একটা বায়ু, একটা জন্য কি, আমাকে হেল্প করেন। তারপরে একটা হচ্ছে ঊর্ধ্ব, একটা হচ্ছে অধ। ঈশান, হ্যাঁ, নৈঋত, বায়ু, অগ্নি। মনে পড়ছে, আমি লিখে দিই না? 10টা দিক লিখে দিই, আপনাদের উপকার হবে ভাই, এটা খুব আননোন জিনিস। কিভাবে 10টা দিক হয়েছে একটু নিয়ে যান। এই হলো প্রথমত উত্তর, দক্ষিণ, পূর্ব, তারপরে হচ্ছে গিয়ে পশ্চিম। আচ্ছা, এরপর এবার কোনাকুনিতে চলে যান। একটা হচ্ছে ঈশান, একটা এই যে নৈঋত্য, তারপরে হচ্ছে বায়ু, একটা হচ্ছে অগ্নি, একটা হচ্ছে ঊর্ধ্ব, একটা হচ্ছে অধ। যদি এখানে বিসর্গ দেয়া আছে বিভিন্ন জায়গায়, বুঝছেন, পদান্তে বিসর্গ হয় না, কিন্তু দেয়া আছে। যাক, এগুলো নিয়ে আমরা কথা আপাতত সলভ করতে পারবো না, আছে মানে আছে। এই হলো 10 দিক, মুখস্থ করে রেখে দিন, কাজে লাগবে।
আচ্ছা, মার্তণ্ড মানে সূর্যটা দিকের নাম নয়। এরপরে কোনটি ভিন্ন ধরনের? আচ্ছা, এখানে যেগুলো আছে এর মধ্যে কোনটা ভিন্ন ধরনের একটু খেয়াল করেন। আছে প্রলগ, অ্যাডেন্ডাম, আচ্ছা, পোস্টস্ক্রিপ্ট, অ্যাপেন্ডিক্স। এখান থেকে যেটা ভিন্ন ধরনের সেটা হচ্ছে প্রস্তাবনা মানে প্রলগ, বাকিগুলো সবগুলো কাছাকাছি। আচ্ছা, তারপরে হচ্ছে কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক? আচ্ছা, ম্যাটিউরিক, গ্রাজুয়াল, ব্রাইট, ফান্ডামেন্টাল, লেভেল, গ্রাজুয়াল, এক্সাম্পলারি, তারপরে ফান্ডামেন্টাল। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, প্রশ্নটা একটু বুঝেন। বলছে সব থেকে বিপরীতার্থক মানে যত বেশি বৈসাদৃশ্য বা অ্যান্টোনিম মনে হবে আপনি সেগুলো নিবেন। তাহলে এখানে গ্রাজুয়াল মানে ধীরে ধীরে আস্তে আস্তে, আমরা বলি সে গ্রাজুয়ালি ডেভেলপ করছে। আর ম্যাটিউরিক মানে হচ্ছে অতি দ্রুত গতি সম্পন্ন। মহাকাশে যে উল্কা আছে, উল্কা, এটা উল্কা শব্দের সমার্থক। তাহলে এটা হচ্ছে সব থেকে বেশি বিপরীতার্থক। নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন? অ্যালুমিনিয়াম, লোহা, তামা, পারদ। আচ্ছা, এর মধ্যে পারদ ভিন্ন, কারণ পারদ তো কক্ষ তাপমাত্রায় তরল থাকে, এটা ধাতু তবে তরল থাকে। কোনটি ব্যতিক্রম? এখন তো যৌগিক মৌলিক সংখ্যার মধ্যে চলে যেতে হবে, ঘনের মধ্যে চলে যেতে হবে। এর মধ্যে কোনটা আগে ব্যতিক্রম? 125, 343, 512, 743। 743 কি ঘন করা যায় না? বাকিগুলো সবগুলো ঘন, ঘনমূল। এ এর পুত্র বি। আচ্ছা, এ এর পুত্র বি, তার বউ হচ্ছে সি, যার বোন হচ্ছে ডি, বি এর বাই ই এর স্ত্রী। তাহলে ডির সাথে এ এর মধ্যকার সম্পর্ক কোনটি? এগুলা বোঝার একটা সহজ উপায় দিয়ে দিই। আমার সাথে আপনি হয়তো এখন নাও বুঝতে পারেন। সিস্টেমটা হলো আপনি পার্সোনাল লাইফে বসায় নেবেন, কোনো ঝামেলা হবে না। বলছে এ এর পুত্র বি, তার স্ত্রী হচ্ছে সি। ধরেন আপনি বলবেন এ হচ্ছে আমার বাবা, আমি তার ছেলে, আর চরিনা হচ্ছে আমার বউ, যার বোন হচ্ছে গিয়া ডি মানে সে আমার শালি। বুঝছেন? বি এর ভাই ই এর স্ত্রী। এবার মিলিয়ে নিবেন, মিলিয়ে নিলে দেখবেন যে একদম করকর করে মিলে যাবে। বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, এইটারে ভাই একটাই আছে, এখানে আপনি অন্য যে কোনো ভাবে যাবেন আপনি কিছু করতে পারবেন না। মানে আমার মনে হয় আর কি আপনি তালগোল পাকায় ফেলবেন। এর জন্য একটা জায়গায় নিজেরে বসাই দিবেন। যদি এখানে আপনার মায়ের ক্যারেক্টার থাকে মাকে বসাই দিবেন, ভাইয়ের থাকে ভাইকে বসাই দিবেন, ভাবিকে থাকলে ভাবিকে বসাই দিবেন। যাই হোক, প্রশ্ন করছে তাহলে ডি এবং এ এর মধ্যকার সম্পর্ক কি? আচ্ছা, খুব খেয়াল করে দেখেন। বলছে এ এর পুত্র হচ্ছে বি, এর স্ত্রী হচ্ছে সি। তাইলে আমার আব্বার ছেলে আমি, সি আমার বউ, যার বোন হচ্ছে ডি, বি এর ভাই ই এর স্ত্রী। আচ্ছা, বি এর ভাই, কথা বুঝছেন কিন্তু, মানে আমার ভাই, বি এর ভাই ই এর স্ত্রী। তাহলে ডি এবং এর মধ্যে সম্পর্ক কি? শ্বশুর পুত্রবধূ, পার্সোনাল লাইফ, এটাই হ্যাক্স। এ এবং বি দুই বন্ধু। আচ্ছা, একটা মনে করেন আপনি, একটা আপনার বন্ধু। এস এ এর বোন, আচ্ছা, পি বি এর ভাই। এস এর মেয়ের ভাইয়ের পিতা হলো পি। পি এবং এস এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এখন দেখেন এ এবং বি দুই বন্ধু, তাহলে এটা হচ্ছে গিয়ে আমি, এটা আমার বন্ধু সোহেল। এ এবং বি দুই বন্ধু। এস এ এর বোন, তাহলে এটা হচ্ছে একটা মেয়ে। পি বি এর ভাই, পি হচ্ছে একটা ছেলে। কথা বুঝেন? তাহলে সোহেলের বন্ধু আমার বন্ধুর, কথা বুঝেন, বি যদি একটা ছেলে হয়ে থাকে, দুজন বন্ধু হয়ে থাকে, আমি বললাম আমি এবং আমার বন্ধু, এখানে বলছে বীর ভাই হচ্ছে আপনার পি, তাহলে আমার বন্ধুর ভাই হচ্ছে গিয়ে পি। আচ্ছা, এস এর মেয়ের ভাই, এসটা কে ছিল? এস এ এর বোন, এস এ এর বোন, তাহলে ও এটা না, দাঁড়ান 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 একটু, আমি এটাকে ভুল করে গেছি। এস হচ্ছে মেয়ে, এস এ এর বোন, তাহলে এই এস হচ্ছে মেয়ে। এস এর মেয়ের ভাইয়ের পিতা পি, তাহলে এস, তার যে মেয়ে, তার যে ভাই, তার পিতা হচ্ছে পি। তাহলে পি কই পাইছিলাম? পি ছিল ছেলে। এখন পি এবং এস এর মধ্যে সম্পর্ক কি? পি এবং এস এর মধ্যে সম্পর্ক জামাই বউ, স্বামী স্ত্রী, পার্সোনাল। ওকে, ওকে। 5 persons are traveling in a train, A, B, C, D, E. A is mother of C.
তারপরে who is the wife of E? D is the brother of A and B is the husband of A. How is B related to E? আচ্ছা, একটা ট্রেন ভ্রমণ হচ্ছে, একটু বুঝেন বিষয়টা। ট্রেন ভ্রমণে বলছে তারা 5 জন ভ্রমণ করতেছে, 5%, তাহলে 1 2 3 4 5। A is the mother of C, ওকে, তাহলে এ হচ্ছে মহিলা। who is the wife of E? তার হাজবেন্ড হচ্ছে E। D is the brother of A, অর্থাৎ এই যে একটু আগে বলছিল এ হচ্ছে মাদার, যে মহিলা, তার ভাই হচ্ছে D। B is the husband of A. How is B related to E? আচ্ছা, আমি যদি এটাকে বিশেষত একটু যদি আঁকাআঁকি করে যদি দেখাই, তাহলে বিষয়টা হবে এরকম। আপনার এই যে D, সে হচ্ছে মূলত, একটু খেয়াল করেন, আর হলো A, তারপরে হলো B, তারপরে হলো E, তারপরে হলো C, আর এখান থেকে হলো এর রিলেশন। তাহলে এখন দেখেন তো কি বলছে, 5% of traveling in the train, A B C D E, A is the mother of C। তাহলে এ হচ্ছে গিয়ে মা, কার মা? সি এর মা। who is the wife of E? তাহলে সে কার বউ? ইর বউ। তাহলে এ হচ্ছে, একটু খেয়াল করেন, এ ইজ দ্য মাদার অফ সি, সির মা হচ্ছে এ। হু ইজ দ্য ওয়াইফ অফ ই? যে ইর হচ্ছে গিয়া বউ। ডি ইজ দ্য ব্রাদার অফ এ, ওকে, ডি ইজ দ্য ব্রাদার অফ এ। তাইলে এ আর ডির মাঝে সম্পর্ক পাইলাম, তারা হচ্ছে গিয়ে ভাই। আচ্ছা, তারপরে বলতেছে ডি ইজ দ্য ব্রাদার অফ এ এন্ড বি ইজ দ্য হাজবেন্ড অফ এ। তাহলে বি যদি এর হাজবেন্ড হয়ে থাকে, হাউ ইজ বি রিলেটেড টু ই? এটা তো এই যে একে অপরের শ্বশুর, তাই না? তাহলে ফাদার ইন ল, হিসাব বরাবর। তাহলে এখানে আপনি এইভাবে চিত্র আঁকাইতে পারেন, অথবা আপনার পার্সোনাল লাইফ থেকেও একটু সময় লাগবে, হয়তো আপনার একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে হইলো এগুলো নিজে নিজে মিলাবেন। এগুলো খুব বেশি আসে না, বড় জোর একটা আসতে পারে। আচ্ছা, পি যে এর চেয়ে বড়, এস এম এর চেয়ে বড়, আর এস এর মতো বড় না হলেও যে এর চেয়ে বড়, এম যে এর মতো বড় না হয়, তাহলে সবচেয়ে ছোট কোনটি? এখানে আপনারা কে কত লম্বা সেটা খুঁজতে বলতেছে। আচ্ছা, দেখি একটু লম্বা লম্বা করে লিখি, দেখেন মিলে নাকি। পি যে এর চেয়ে বড়, তাহলে পি রাখলাম উপরে, জে রাখলাম নিচে, আরো নিচে যেতেও হতে পারে। এস এম এর চেয়ে বড়, আর এস এর মতো বড় না হলেও জে এর চেয়ে বড়, তা জে এর চেয়ে বড় হলো আর। এস এর মতো বড় না, তাহলে তার উপরে হলো গিয়া এস। এম জে এর মতো বড় নয়, এম জে এর মতো বড় নয় মানে এম হচ্ছে গিয়ে তার আরো নিচে। তাহলে সবচেয়ে ছোট কোনটি? এখন আপনারা বলেন, তাহলে সবচেয়ে ছোট কোনটাকে বলা হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আবার একটু আসি। সবচেয়ে ছোট এম, পি জে এর চেয়ে বড়, আমি আগে লিখছিলাম এ হলো জে, এ হলো পি। এস এম এর চেয়ে বড়, আর এস এর মতো বড় না হলো জে এর চেয়ে বড়, তাহলে জে এর উপরে তুলে দিলাম আর কে। এম জে এর মতো বড় নয়, তাহলে জে থেকে এম হচ্ছে গিয়ে ছোট, রাখলাম তারে ছোট। তাহলে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট এম। হিসাব সহজ, এগুলো এরকম লম্বা লম্বা করে লিখে দিবেন, বের হয়ে যাবে। একটি দলে, ও আপনারা বুঝছেন কিনা একটু দেখি, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। একটি দলে এ বি সি ডি এবং ই নামে 5 জন শিক্ষার্থী আছে। এ বি এর চেয়ে লম্বা, সি ই এর চেয়ে খাটো, এ ডি এর চেয়ে খাটো এবং বি ই এর চেয়ে লম্বা হলে কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো? আবার আগের কাহিনী হচ্ছে এখানে। এ বি সি ডি ই আছে 5 জন, এ বি এর চেয়ে লম্বা, তাহলে এ রাখলাম উপরে, বি রাখলাম নিচে। সি ই এর চেয়ে খাটো, এ ডি এর চেয়ে খাটো, তাহলে এর উপরে চলে যাবে হচ্ছে ডি। এবং বি ই এর চেয়ে লম্বা, আচ্ছা বি ই এর চেয়ে লম্বা, তাহলে নিচে আসলো হচ্ছে ই। কোন শিক্ষার্থী সব থেকে খাটো? আচ্ছা, এখন আসেন হিসাবটা আবার আগের জায়গা থেকে নেই। এ বি এর চেয়ে লম্বা, সি এফ এর চেয়ে খাটো, ওকে, সরি, সি ই এর চেয়ে খাটো। তো সি যদি এর চেয়ে খাটো হয়, তাহলে এখানে আবার সি বসাইতে হবে, তাহলে উত্তর হবে গিয়ে সি। নিয়ে নিলাম সি, ব্যাস। খাতায় আঁকায় ফেলবেন উপরের দিক থেকে নিচের দিকে। রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো, মিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো, এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? রাজু মিনার থেকে লম্বা, তাহলে এই হলো রাজু,
এটা তো রিশাদও আছে দুইটা, আর দুইটা না, তাহলে পুরাটা লিখে দিই। এই হলো রাজু, আর এই হলো গিয়া আপনার মিনা। রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো, তাহলে উপরে হচ্ছে গিয়ে আপনার রিশাদ। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো, তাহলে করিমের থেকে লম্বা মিনার থেকে খাটো কে? রিনা। খেয়াল করে দেখেন যে করিমের থেকে লম্বা আবার মিনার থেকে খাটো, তাহলে এটা হলো গিয়া রিনা, আর তার নিচে হলো গিয়া করিম, কারণ করিমের থেকে তো সে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। সবচেয়ে লম্বা কে? তো সবচেয়ে লম্বা হচ্ছে রিশাদ। দেখেন সবার উপরে দুইটা গেছে, সে রিশাদ। সিম্পল। তারপরে প্রশ্ন করছে, what would be the most useful thing to do? First of all, if you see your neighbor's house on fire, যদি দেখেন আপনি প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে তো কি করবেন? রান অ্যাওয়ে না, শাউট হেল্প হেল্প, কে শুনবে আপনার কথা? টেলিফোন ফর দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড ম্যানুয়াল হেল্প দ্য ইনমেটস আউট, এটাই ঠিক। ডোন্ট ইনভলভ ইয়োরসেলফ আননেসেসারিলি, না কখনোই না। সি অ্যান্সার। নিচের কোন শব্দটি একাধিক অর্থবোধক শব্দ নয়? অ্যাড্রেস, কারেন্ট, ব্যান্ড, স্কাই। এখানে শুধু স্কাই মানে কেবল আকাশ, আর এটাকে আপনি আলাদা অর্থ করতে পারেন দল হওয়া, সংযুক্ত হওয়া, বেঁধে দেওয়া। কারেন্ট মানে চলতি হয়, কারেন্ট মানে বর্তমান হয়, প্রবাহ হয়। অ্যাড্রেস মানে কাউকে অ্যাড্রেস করা, সম্বোধন করা। ঠিকানা মানেও তো অ্যাড্রেস, আবার বক্তব্য দেওয়াটাও অ্যাড্রেস। আচ্ছা, যদি উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে আপনি উঠতে চান তাহলে কি করতে হবে? সামনের দিকে ঝুঁকবেন, হাঁটু কিছুটা ভাঁজ করবেন, গোড়ালি কিছুটা উঁচু করবেন, তাহলে এই সবগুলো কাজই আপনাকে করতে হবে, মাফ নাই। তাইলে আপনি উপরের দিকে উঠতে পারবেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফাইনাল পয়েন্ট। আমরা একদমই শেষ প্রান্তে আসছি। আপনাদের যদি কোনো মতামত থাকে মতামত জানান, আর যদি কোশ্চেন থাকে বলতে পারেন। আপনাদেরকে বিদায় দিয়ে দেবো, ভালো থাকবেন সবাই। সবার জন্য দোয়া করি, মনোবল হারায়েন না, এটাই হচ্ছে আপনাদের জন্য উপদেশ। খারাপ লাগবে, শেষ মুহূর্তে চাপ লাগানো এমন কেউ নাই। যে বেচারা আপনাদের সাথে বিসিএস এ ফার্স্ট হয়ে যাবে ফাইনালি, সমস্ত মেরিট মিলে আর কি, সমস্ত টোটাল বিসিএস এ, সেও কিন্তু চাপেই থাকে। সুতরাং ভাই, আগে সবাই চাপে থাকে, একটা সময় ঘটনা ঘটে গেলে সে বুঝতে পারে ও আমি ঘটাই দিছি। এটার নামই বিসিএস। এটাই বিসিএস এর থ্রিল, এটাই বিসিএস এর মজা। তো আপনি চাপে আছেন মানে যে আপনি খারাপ আছেন এমন না, সবাই চাপে আছে। ঠিক আছে কথাটা? মানে এই চাপকে আপনি কতটা সহজভাবে হ্যান্ডেল করতে পারেন তার উপর ডিপেন্ড করবে আপনি কত সহজভাবে ভালো মতো পারফর্ম করতে পারবেন, এটাই, আর কিছু না। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? আপনি কত সিম্পলি এটাকে হ্যান্ডেল করতে পারেন। রেলওয়ে ক্যাডার পাইতে কত নম্বর লাগতে পারে? জেনারেল ক্যাডার গুলো আসলে 550-এর আশেপাশে পাইলে ভালো হয়, আর ভাই যদি আপনি ভালো করতে পারেন। আল্লাহ সহজ করলে বাঁচি, আব্দুর রহিম বলছেন। আল্লাহ ভরসা, অবশ্যই আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করেন। আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, চাপ নিয়েন না। কোনো জিনিস অর্জন করার একটা ভালো উপায় হচ্ছে সেটা অর্জন করতে না চাওয়া। অনেক সময় যা হওয়ার হবে, আমি পরীক্ষা দিয়ে আসি, এটা নামে অর্জন করতে না চাওয়া, মানে আপনি সেটা অ্যাভয়েড করছেন, ব্যাপারটা এমন না। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলোকে মাথায় রাখবেন, আপনার কাজটা আপনি করে আসার চেষ্টা করেন। ভাই, রিজিক নির্ধারিত হয় উপরে, তাই না? সো মালিক আপনার জন্য যেটা যেভাবে নির্ধারণ করছেন সেটা আপনার কাছে আসবেই, যেটা নির্ধারণ করেননি সেটা আসবে না। আপনি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি সেই কথাটা মনে হয় জানেন, যেটা আপনার জন্য নির্ধারিত সেটা মাটির নিচে থাকলেও আসবে, যেটা আপনার জন্য নির্ধারিত নয় দুই ঠোঁটের মাঝখানে গেলেও আপনি সেটা পাবেন না শেষ পর্যন্ত। তো আপনি আপনার কাজটা করেন, যিনি আপনাকে দিবেন তিনি যে চিত্রনাট্য তৈরি করছেন সেই চিত্রনাট্যই তো বাস্তবায়িত হবে। আমরা চেষ্টা করে যাব, কাজ করে যাব, আল্লাহর উপর ভরসা রাখবো, তাকদিরে বিশ্বাস করব, কারণ তাকদিরে বিশ্বাস ইমানের অংশ। আহ বাংলাদেশ বিষয় বলে উত্তরণের বইটা বলে পরীক্ষা কত মার্ক এভারেজ পরিচিত মনে হবে, এটা বলা মুশকিল। আমরা চেষ্টা করছি এখানে খুব দারুণ ভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিসের সম্মিলন ঘটানোর। আপনি একাধিক বই পড়বেন, আপনাদের প্রথম দিকে বলে দিছিলাম, একাধিক বই পড়বেন এবং প্রচুর পরিমাণে পত্রিকা পড়বেন, গ্রুপ স্টাডি করবেন। অসুখের সবচেয়ে বড় কারণ হচ্ছে সুখ খোঁজা। হ্যাঁ, আপনি সুখী হইতে চাইবেন, করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়, তাই না? হেমচন্দ্র বলছে জীবন সঙ্গীত কবিতার মধ্যে। তো এগুলো মাথায় রাখবেন। আপনি আপনার কাজটা করে দিয়ে আসেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কাউসার ভাইকে অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আর
আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে ক্লাস করার জন্য। আর আপনাদের পরবর্তী রুটিনের পর্বটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং আবারও দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নিন। আচ্ছা, আমরা পরবর্তী রুটিনের লিঙ্কটা দেওয়া হয়েছে, একটু সবাই কষ্ট করে ডাউনলোড করে নিন। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি, আগামী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।